বসন্ত তার সামনে বসে থাকা লোকটাকে চায়ের কাপ হাতে দেওয়ার পরে তাকিয়ে দেখল। মাঝে মাঝে লোকটি তার চায়ের দোকানের কাছে এসে বসে, কিন্তু বেশিরভাগ সময় বসন্ত দেখেছে লোকটা চায়ের দোকান থেকে বেশ খানিকটা দূরে গাছতলায় চুপ করে দাঁড়িয়ে থাকে। দোকানে থাকা ছোট ছেলেটাকে বসন্ত বলল, এই হাদু, কাল সন্ধেবেলা ওই লোকটাকে এখানে দেখেছিলাম না? একবার কালকে তোকে বললাম, মনে আছে? হাদুর বয়স খুব বেশি নয়, মেরে কেটে ওই 11-12 বছর হবে। সেও তাকিয়ে দেখে, তারপর বসন্তর কথাকে সমর্থন করে বলে, ঠিক বলেছ, ওই লোকটাই তো কাল সন্ধেবেলা দোকানের কাছে এমনভাবে দাঁড়িয়েছিল। তুমি বললে বলেই তো ওকে তখন আবার কি আমি গিয়ে তাড়িয়ে আসবো? বসন্তের কথা শোনার জন্য হাদু একেবারে প্রস্তুত। বসন্ত একবার বললেই সে এক্ষুনি গিয়ে লোকটাকে তাড়িয়ে দেবে, কিন্তু বসন্ত তা পারে না। চায়ের দোকান থেকে লোকটা বেশ খানিকটা দূরে একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে। সেই জায়গা তো আর বসন্তের নয়, সেখান থেকে লোকটাকে তাড়িয়ে দেয় কি করে? এর মধ্যে 2-1 লোক সামনে বসে থাকে, যারা বসন্তকে আর হাদুকে দেখছিল। তাদের মধ্যেই একজন মুখ তুলে লোকটাকে দেখে বলল, আরে বসন্ত, ওকে নিয়ে এত ভাবছিস কেন? ও পাগল লোক, কোথা থেকে এসে জুটেছে, এখানে এখন বসে আছে, আবার দেখবি কিছুদিন পর এখান থেকে চলে যাবে। কিন্তু বসন্তের মনের ভাবনা যায় না। তখনকার মতো হেসে কথাটাকে উড়িয়ে দিলেও লোকটার কথাটা তার মাথার মধ্যে থেকে যায়। সেদিন সন্ধ্যের দিকে চায়ের ঝুপসি দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আবার দেখতে পায় সে লোকটাকে। এবারে একেবারে পথের উপর বসন্তের সামনাসামনি, মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে। আজও অন্ধকারের মধ্যে যেন চোখ দুটো যেন জল জল করে জ্বলছে। বসন্ত এবার চমকে উঠল। মনে একটু সাহস এনে সেই লোকটাকে সে বলল, এই কে তুমি? আর বারবার আমার দোকানের কাছে এসে এমনভাবে আমার দিকে তাকিয়ে থাকো কেন? আর এখন পথ আটকে রেখেছো, কি চাই তোমার? বড় বড় বিপদ আসছে, তোর সামনে বড় বিপদ আসতে চলেছে। যদি এখনই না সামলাতে পারিস তাহলে কিন্তু। কথাটা বলেই লোকটা অদ্ভুতভাবে হাসতে থাকে। বসন্তের বুকের ভিতরটা যেন কেমন করে ওঠে। এমনিতেই চায়ের দোকান চালিয়ে রাত বিরেতে বাড়ি ফিরে একা একা থাকতে হয় তাকে। বসন্ত এমনিতে খুব একটা ভীতু নয়, কিন্তু এই মুহূর্তে এই লোকটার কথা আর তার মুখের হাসিটা যেন তার বুকের ভিতরে একটা বরফের স্রোত বইয়ে দিচ্ছিল। লোকটা কিন্তু আর তার দিকে তাকালো না, সোজা আকাশের দিকে তাকিয়ে দেখল। বসন্ত তাকালো আকাশের দিকে। সরু কুমড়োর ফালির মতো চাঁদ উঠে রয়েছে। সেদিকে আঙুল দেখিয়ে লোকটা বলল, চাঁদ যত আস্তে আস্তে অন্ধকারের দিকে যাবে ততই তোর জীবনে নেমে আসবে অন্ধকার। সে অন্ধকার নামা তো শুরু হয়ে গেছে। লোকটার এই কথায় বসন্ত রীতিমতো চমকে উঠল। আশ্চর্য, এই কথাটা লোকটা জানলো কি করে? এই কথাটা তো কারো জানার কথা নয়। বসন্ত ছাড়া এ ব্যাপারে আর কেউ জানে না। তার জীবনে এই কয়েকদিন ধরে যা হয়ে চলেছে সে কথা হাদু পর্যন্ত জানে না। তাছাড়া তিনকুলে বসন্তের কেউ নেই, সেসব বলতে যাবেই বা কাকে? লোকটা আকাশের দিকে তাকিয়ে তখন খিলখিল করে হাসছে, আর মাঝে মাঝে বসন্ত তার পিছনে দাঁড়িয়ে আছে কিনা সেটা দেখে নিচ্ছে। আবার লোকটা আকাশ থেকে চোখ নামালো, তারপর বসন্তর দিকে ফিরে সেই উজ্জ্বল 2 চোখে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল, মনে রাখিস, আমার বলা কথাটা মনে রাখিস। তোর জীবনে যার দৃষ্টি পড়েছে সে
সে মোটেই ভালো নয়। বসন্ত আর নিজেকে সামলাতে পারল না। তাড়াহুড়ো করে দুপা হেঁটে সামনের দিকে এগিয়ে গিয়ে আমতা আমতা করে বলল, আমার জীবনে কারোর নজরে পড়েনি। তোমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, পথে পথে ঘুরে বেড়াও আর আমার দোকানের সামনে এসে এমন করো। চলে যাও, চলে যাও বলছি। হাঁটতে হাঁটতে বসন্ত কয়েক পা এগিয়ে এসেছে। পিছন থেকে সেই লোকটা যেন আরো গম্ভীর গলায় বলে উঠল, চলে যাচ্ছিস? যা যা যা, চলে যা যা। কিন্তু মনে রাখিস, মনে রাখিস, সময় হলে আমি আবার তোর কাছে আসবো, তোকে মনে করিয়ে দিতে আসবো। মনে রাখিস, বাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আর না, শুধু বাপকে কেন, কোনো কিছুকেই ছাড়ে না। বসন্ত হুড়মুড় করে এগিয়ে গেল সামনের দিকে। একবার আকাশের চাঁদের দিকে তাকিয়ে দেখল, আলোটা হঠাৎ করে নিষ্প্রাণ হয়ে আছে বলে মনে হচ্ছে না। আরে ওটা কি? একটা কালো ছায়া যেন গোটা চাঁদটাকে আস্তে আস্তে ঢেকে ফেলছে বসন্তের চোখের সামনে। আর তারপরেই মনে পড়ে গেল দুদিন আগে রাতের বেলা দেখা সেই অদ্ভুত বিভীষিকার কথা। বসন্ত ভয় ভয়ে চোখ বন্ধ করল। আর ঠিক তখনই তার কানে আবার ভেসে এলো সেই লোকটার হাসি। বসন্ত খুব দ্রুত পা চালাল। যতটা দ্রুত পা চালালে এই সমস্ত কিছু থেকে দূরে চলে যাওয়া যায়, যতটা দ্রুত পা চালালে ভয় থেকে পালিয়ে যাওয়া যায়, কিন্তু পারল না। বারবার বসন্তর কানে সেই লোকটার হাসি ছাপিয়ে তখন ভেসে আসছিল সেই অদ্ভুত শব্দগুলো, আর তার সঙ্গে চোখের সামনে ভেসে উঠছিল সেই বীভৎস একটা মুখ। বসন্ত পথের মাঝখানে দু হাতে নিজের মুখটা ঢেকে ফেলল। তারপর একরকম দৌড়াতে দৌড়াতে এগোতে লাগলো নিজের বাড়ির দিকে। যে অশুভ শক্তির কথা তোমরা বলছো, সেই অশুভ শক্তি কিন্তু মাঝে মাঝে বড় অদ্ভুতভাবে কাজ করে। এমন অনেক দেখা গেছে যেখানে অশুভ শক্তি নিজের প্রতিশোধ নেওয়ার জন্য কিংবা অন্য কোনো কারণে অনেক দিন পর্যন্ত অপেক্ষা করবার পর আবার ফিরে আসে। কিন্তু আপনি তো বলেন যে কোনো কারণ ছাড়া অশুভ শক্তি কিংবা যে কোনো শক্তি কোনো কিছু করে না বা কাউকে আক্রমণ করে না। কিন্তু তাহলে তাহলে এতদিন ধরে অপেক্ষা করে কেন তারা? হ্যাঁ, অপেক্ষা করে। যদি সেই কারণটা প্রতিশোধ হয়, শুধু অপেক্ষাই নয়, এক জন্ম থেকে অন্য জন্ম পর্যন্ত মাঝে মাঝে কিছু অশুভ শক্তি কোনো মানুষকে তাড়া করে এসেছে। এমন ঘটনাও পর্যন্ত আমি নিজের চোখে দেখেছি কিংবা শুনেছি। এতক্ষণ কিশোরী চুপ করেছিল। এবার তারানাথের কথায় তেলে ভাজার বাকিটুকু গলধকরণ করে নিয়ে সে বলল, এক জন্ম থেকে অন্য জন্ম মানে 7 জন্ম পর্যন্ত যেতে পারে কি? কিশোরীর কথায় যে একটা খোঁচা ছিল সেটা তারানাথ যেন ফুৎকারের সাথে উড়িয়ে দিল। নিজের মতোই তারানাথ বলতে লাগলো, অশুভ শক্তির ব্যাপারে তুমি আমি যতটা জানি তার চেয়ে অনেক বেশি আমাদের অজানা থেকে যায়, বুঝলে হে ছোকরা? তাই মাঝে মাঝে তোমরা অবাক হয়ে যাও। আমিও প্রথম জীবনে এমন অনেকবার অবাক হয়েছি নতুন নতুন কিছু কথা শুনে, তবে সেসব এখন আর হয় না। কিন্তু আপনি মাঝে মাঝে আমাদের যে সমস্ত কথা বলেন তাতে কিন্তু আমরা অবাক হই। আপনি না হলে কি হবে? কিশোরীর কথা শুনে তারানাথ হেসে উঠল। তোমরা যে আমার কথা অবিশ্বাস করো সে সম্পর্কে আমি খুব ভালো করেই জানি, কিন্তু আমি কখনো মিথ্যা কথা বলি না তোমাদের। তা শুনতে অবিশ্বাস্য লাগে বলে তোমরা অনেক সময় হেসে উড়িয়ে দাও ঠিকই, কিন্তু তোমাদের মিথ্যা বলে আমার কোনো লাভ নেই। কথার মোড় অন্যদিকে ঘুরে যাচ্ছে এটা বুঝতে পেরে আমি বলে উঠলাম, আহ কিশোরী, কি করছো? এসব কথা এখন থাক না।
আচ্ছা ঠাকুরমশাই, আপনি যেন কি একটা ঘটনা বলবেন বলছিলেন? এ সমস্ত কিছুর শুরু অন্য জায়গা থেকে। আজ সকালে আমি আর কিশোরী যখন তারানাথের বাড়িতে আসার জন্য বেরিয়ে পড়ি, তখন কিন্তু আকাশে মেঘ জমে কালো হয়ে রয়েছে, অথচ বৃষ্টির ছিটে ফোঁটাও নেই। তাড়াহুড়ো করে বেরোতে বেরোতে কিশোরী বলল, ঝটপট করো, চলো বেরিয়ে পড়ি, না হলে আবার বৃষ্টি নেমে গেলে তখন বিপদে পড়তে হবে। তাছাড়া ঠাকুর মশাইয়ের বাড়ি যাব আর বৃষ্টি হবে না, এমনটা কি হয়? কিশোরীর কথায় তাড়াহুড়ো করে চলে আসার অবশ্য অন্য আরেকটা কারণও রয়েছে। এখন মাসের শেষ, তাই এই সময় আমাদের বাবু আনা হবে না, তাই একটু হিসেব করে খরচ করতে হয়। তাই আজ কেবল পাসিং শোয়ের প্যাকেট আর তেলে ভাজাই বরাদ্দ রয়েছে আমাদের জন্য। তাই আজ ট্রামে না গিয়ে হেঁটে গিয়ে 2 পয়সা বাঁচালাম। তারপর মঠ লেনে গিয়ে সিগারেট আর তেলে ভাজা কিনে তারানাথের বাড়িতে যখন সবেমাত্র ঢুকেছি, তখনই ফোঁটা ফোঁটা বৃষ্টি নেমেছে। আমরা বসতে বসতেই তারানাথ গামছা নিয়ে এসে উপস্থিত। হাত মুখ ভালো করে মুছে নিয়ে বৃষ্টির মাঝে গরম গরম তেলে ভাজায় কামড় দিয়ে বেশ কিছুক্ষণ এ কথা ও কথা হলো। তারপরে কিশোরী প্রথম বলেছিল, বর্ষার দিনে এরকম গরম গরম তেলে ভাজা খাওয়ার জন্য মাঝে মাঝে বোধহয় ওই যে কি যেন বলেন ঠাকুরমশাই, হ্যাঁ মনে পড়েছে, সমান্তরাল জগৎ, সেই সমান্তরাল জগৎ থেকেও মনে হয় অনেক ভূত প্রেত আমাদের এই জগতে এসে পড়তে পারে, কি বলো? ভূত প্রেত অশুভ শক্তি নিয়ে ঠাট্টা করা কিন্তু কখনোই উচিত নয়। মনে রেখো, আমাদের আশেপাশে মাঝে মাঝে অদৃশ্য থাকা সেই সব অশরীরীরা থাকতে পারে। তাদের নিয়ে মশকরা করছো, সে কথা তারা জানতে পারলে কিন্তু বড়ই ক্ষুব্ধ হয়। অশুভ শক্তি, অপদেবতা, অপদেবী এরা মানুষের আচরণে অনেক সময় রুষ্ট হয়ে ওঠে। সে না হয় আপনার বাড়ি থেকে শুনলো, তারপর তো আমরা আমাদের বাড়ি ফিরে যাব এখান থেকে, আমাদের বাড়ি পর্যন্তও তারা আবার কষ্ট করে যাবে নাকি? শুধু এখান থেকে তোমাদের বাড়ি পর্যন্ত নয়, পৃথিবীর যেখানে যেই কোনায় গিয়ে তুমি লুকিয়ে পড়ো না কেন, অশুভ শক্তি একবার পিছনে পড়লে তুমি যেখানে যেখানে যাবে সে ঠিক সেখানে সেখানে তোমাদের পিছু পিছু গিয়ে পৌঁছতে পারে, যদি না কোনো বাঁধন থাকে। এই নিয়ে শুরু হয়েছিল কথা। তারপর কথায় কথায় ব্যাপারটা যখন একটা গল্পের দিকে মোড় নেবে বলে বুঝতে পারছি, ঠিক এমন সময় একটা ব্যাপার ঘটল। বাইরের দিকে কথা আর পায়ের শব্দ শুনে আমরা তাকিয়ে দেখি, বৃষ্টির মধ্যে মাথায় গামছা ফেলে ভিজতে ভিজতে একটি বছর 40-এর লোক আর তার সঙ্গে একটি 11-12 বছর বয়সী ছেলে এই বাড়িতে এসে ঢুকছে। তারানাথ কিন্তু অদ্ভুতভাবে ওদের দিকে তাকালো। তারপর মুখে কোনো কথা না বলে আমাদের একপাশে সরে বসার নির্দেশ দিল। আমরা সরে বসলাম। তারা দুজন যাকে বলে একরকম কাক ভেজা হয়েই ভিতরে এসে ঢুকলো। তারা ঘরের ভিতর না এসে বারান্দাটায় দাঁড়ালো। সাথে থাকা গামছাটা খুলে কোনো রকমে মাথার আর গায়ের জল মুছে নেওয়ার চেষ্টা করলো বটে, তবে তাতে কোনো লাভ হলো না। তারানাথ বলল, এই দেখো দেখি, আরে এমন বৃষ্টির মধ্যে কেউ বাইরে বের হয়? বৃষ্টি কমার জন্য একটু অপেক্ষা করতে পারলে না? সকালে বেরিয়েছি ঠাকুরমশাই, আসার পথে 2-1 বার এখানে ওখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু বৃষ্টিটা যেমন মাঝে মাঝে হচ্ছে আবার মাঝে মাঝে থেমেও তো যাচ্ছে। তাই ভাবছিলাম, সকাল থেকে কেমন ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার মানে এখানে না হলেও অন্য কোথাও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। লোকটা আমাদের মুখের কথাটা এক প্রকার কেড়ে নিয়ে সেই কথা ধরেই বলল, বৃষ্টি বলে বৃষ্টি, এই যাকে বলে ঘাড়ে গর্দনে বৃষ্টি। হ্যাঁ, এই শুরু হয় তো আবার এই থেমে যায়, আবার এই শুরু হয়, যখন হয় সে মুষলধারে বৃষ্টি। দেখছেন না কেমন কালো মেঘ হয়েছে? কালো মেঘ আগেই দেখেছিলাম, কিন্তু লোকটার কথায় কি মনে হতে আরো একবার তাকিয়ে সেই কালো মেঘটাকেই আরেকবার দেখে নিলাম। এইদিকে লোকটা সামনে না গেলেও ছেলেটা কিন্তু সামনের দিকে এগিয়ে এসেছে। সে কম ভিজেছে, কোনো এক অজানা কারণে তার গায়ে জমা জল খুব একটা বেশি নেই। সে কোনো রকমে মাথাটা মুছে সামনের দিকে এগিয়ে এলো।
তারপর বলল, ওঝার বাড়ি কি এখানে? ছেলেটার কথায় আমি আর কিশোরী হেসে উঠতে গেলেও তারানাথ কেমন যেন গম্ভীর হয়ে গেল। তারপর বলল, ওঝা নই, জ্যোতির্বিনোদ, তারানাথ তান্ত্রিক। কোনো ভূত তাড়াবার ওঝা আমি নই। কি দরকার আমাকে বলো তো? কেন খুঁজছ তোমরা আমায়? পিছন থেকে ওই লোকটি এগিয়ে এসে বাচ্চাটাকে সরিয়ে দিয়ে বলল, হাদুর কথা কিছু মনে করবে না ঠাকুরমশাই, ও তো ছোট, অত কিছু বোঝে না। এই আমি তো জানি আপনি ওঝা নন, আপনি হলেন তান্ত্রিক, তারানাথ তান্ত্রিক। তার জন্যই তো আপনার নাম কে না শুনেছে, তার জন্যই তো আপনার কাছে আসা, যাকে বলে একেবারে মহা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি না বাঁচালে অন্য কোথাও ঠাঁই পাবো না। কথা বলতে বলতে বসন্ত এগিয়ে এসে তারানাথের একেবারে পায়ের উপর পড়ে যাওয়ার মতো অবস্থা। তারানাথ পা সরিয়ে নিল। আমি আর কিশোরী মিলে তাকে ধরে আমার পাশে বসালাম। এরপর তারানাথ তার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে কি জানি একটা ভেবে বলে উঠল, বৃহস্পতিবার বৃহস্পতিবার রাতের বেলা ভয় পেয়েছিলে, তারপর থেকেই আমার কাছে আসার কথা ভেবেছ? মানে পরদিন সকালে, কিন্তু নানা কারণেই তো আর হয়ে ওঠেনি, তাই আজ এসেছ, তাই তো? লোকটা অবাক হলো না। তার কপালে চিন্তার ভাঁজ। সেভাবেই সে বলল, আপনি যে সব জানেন তা আমি ভালো করেই জানি, কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না ঠাকুরমশাই, আর তার জন্যই তো আপনার কাছে আসা। দেখুন না কি যে হচ্ছে, একা একা থাকি, রাতে এমন অবস্থা হলে তো ভীষণ চিন্তা হয়। লোকটার নাম বসন্ত। সে এতক্ষণে কোনো রকমে তক্তপোষের এক পাশটা এসে বসেছে। আমি আর কিশোরী উদ্বিগ্ন চোখে তার দিকে তাকিয়ে আছি। তার চোখ দুটো অনেক কিছু বলতে চাইল, কিন্তু কোনো কারণে সে মুখ ফুটে কিছু বলতে পারছে না। পাশে থাকা সেই ছেলেটি বলল, আরে বাবা বলো না, ঠাকুরমশাইকে সব কথা খুলে বলো। তুমি শোনোনি যে ডাক্তার, কবিরাজ আর ওঝার কাছে কোনো কিছু মিথ্যে বলতে নেই, লুকোতে নেই। বসন্ত নামের লোকটি যেন তাকে চাপা ধমক দিল। তারপর তারানাথের দিকে তাকিয়ে বলল, ওই লোকটা ঠিক কথাই বলেছে। কি যে হচ্ছে আমার সাথে প্রথমে বুঝতে না পারলেও এইবার বুঝতে পারছিলাম। আমার প্রাণের ভয় আছে। লোকটার কথা শুনে, তার অবস্থা দেখে এতক্ষণ বেশ বুঝতে পারছিলাম কোনো একটা সমস্যা হয়েছে। এইবার বাকি কথাটুকু শুনে বাকিটাও নিশ্চিন্ত হয়ে গেলাম। তারানাথ বলল, কি ব্যাপার, আমায় খুলে বলো। আমায় খুলে না বললে তোমার সাহায্য করতে পারবো না। এরপর বসন্ত নামে সেই লোকটি সব কথা বলতে শুরু করলো। আমার বাড়ি এখানে নয়, এখান থেকে খানিক দূরে, পায়ে হেঁটে গেলে প্রায় ঘন্টাখানেকের পথ। আজ সকালে বেরিয়ে হাদুকে নিয়ে সেখান থেকে এসেছি। আজ রবিবার, রবিবার ভালো খদ্দের জোটে, তবু আজ সকালে দোকান বন্ধ রাখতে হয়েছে। আসলে রাতের দিকে আমার বাড়িতে, আমার ঘরে অদ্ভুত সব ব্যাপার ঘটছে। এতদিন কিছু হয়নি, এতদিন সব ঠিকই ছিল। বাবা মারা গিয়েছিল ছোটবেলায়। মায়ের সঙ্গে এই গ্রামের কাছে বাবার গুমটি চায়ের দোকানটাই আমরা দুজন মিলে কোনো রকমে চালাতাম। মা মারা যায় আজ থেকে প্রায় 3 বছর আগে। মা বেঁচে থাকতে সবসময় বিয়ের কথা বলতো, কিন্তু আমি তাতে রাজি হইনি। কিন্তু এখন মনে হয় তখন মায়ের কথায় রাজি হয়ে বিয়েটা করে ফেললে হয়তো আর এমন বিপদে একা একা থাকতে হতো না। রাতে অন্তত কেউ থাকতো আমার পাশে, তাহলে আর এমন কিছু হতো না। সে যাই হোক, আসল কথা বলি। ব্যাপারটা শুরু হয় আজ থেকে প্রায় সপ্তাহ 3 আগে। একদিন রাতের বেলা দোকান বন্ধ করে আমি বাড়ি ফিরছিলাম। ঘরে ঢুকতে যাব এমন সময় মনে হলো ঘরের বারান্দার কাছে কে যেন বসে আছে। ঘরটা সেই পুরনো আমলের মাটির দেওয়াল, মাথার উপরে টালি বসানো হয়েছে খানিক। 2টো ঘর সামনে লম্বা টানা বারান্দা। বারান্দা একটু অন্ধকার, হাতে টর্চের আলো থাকে এবং ঘরে এসে বারান্দার কাছে রাখা হ্যারিকেন জ্বালিয়ে তারপর ঘরে ঢুকি। টর্চের আলোটা সামনের দিকে ফেলে জ্বালাতে গেলাম। কি আশ্চর্য, টর্চের বোতাম টিপে দিলাম অথচ আলো জ্বলল না।
আমি তো এই ব্যাপার থেকে বেশ থতমত খেয়ে গেছি। প্রথমে 2-3বার চেষ্টা করার পরেও যখন আর আলো জ্বলল না, তখন সামনের দিকে আবার তাকালাম। বারান্দার কাছে যাকে বসে থাকতে দেখেছিলাম সে কখন যেন উঠে গেছে, বারান্দা দিয়ে হেঁটে ঘরের দরজার কাছে এগিয়ে গেছে। ঘরের দরজা বন্ধ, অথচ স্পষ্ট যেন দেখতে পেলাম যে সে দরজার কাছে যাওয়ার পরে তারপর কোথায় যেন মিলিয়ে গেল। যেমন অন্ধকারে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর যেন চোখ শুয়ে যায়, ঠাকুরমশাই তেমন ভাবেই যেন আমিও ব্যাপারটা দেখলাম। আমি আর কিশোরী লোকটার দিকে একভাবে তাকিয়ে দেখছি। তারানাথও দেখছে, কিন্তু তার দেখা আর আমাদের দেখার মধ্যে পার্থক্য আছে। লোকটা কথাগুলো বলতে বলতে বারবার চিন্তা করছে, মাঝে মাঝে থতমত খাচ্ছে, মাঝে মাঝে কিছু যেন গভীরভাবে মনে করছে, তারপর বলছে। আর এই সব বলার সময় তার চোখে মুখে যেটা ছড়িয়ে রয়েছে সেটা ভয় ছাড়া আর কিছু নয়। বসন্ত আবার বলতে লাগলো, সেদিন একটু ভয় যে পাইনি সে কথা বলবো না। স্পষ্ট দেখেছিলাম কেউ বসে আছে, অথচ তারপরেই দেখলাম কেউ কোথাও নেই। বারান্দা থেকে বাইরে বেরিয়ে যাওয়ার পথ ওই একটাই, যে উঠোনের সামনে আমি দাঁড়িয়েছিলাম ওটাই। কাউকে তো সেখান থেকে যেতে দেখলাম না। তাহলে তাহলে যে বসেছিল সেই গেল কোথায়? 2-একবার ডাকাডাকি করলাম, তারপর টর্চটা চালাতে গিয়ে দেখি টর্চটা জ্বলে উঠল। সেদিন এক পশলা বৃষ্টি হয়েছিল সন্ধ্যার দিকে, উঠোনটা সামান্য কাদা কাদা হয়ে আছে। সেই কাদা পেরিয়ে বারান্দার উপর উঠতে যাব এমন সময় দেখি বারান্দার মাটির মেঝের উপরে জল কাদা পায়ের যেন একটা ছাপটা বাইরের দিক থেকে বারান্দা পেরিয়ে দরজার কাছে গেছে, কিন্তু তারপরে আর কোনো ছাপ নেই। দরজার কাছ থেকে সেটা ফিরে গেলে আর একটা ছাপ পড়ার কথা, কিন্তু সেটা কোথায়? একটু যে ভয় পাইনি সে কথা কখনোই বলবো না, তবে ঘরের ভিতরে ঢুকে যা দেখতে পেলাম তাতে আরো ভয় পেয়ে গেলাম। নিজের হাতে ঘরের দরজার তালা খুলে ঘরে ঢুকেছি, অথচ দেখি ঘরের ভিতরে মাটির মেঝের উপরে জল কাদার ছাপ, যেন একটু আগে কেউ ঘরের ভিতরে ঘুরে বেরিয়েছে। ছাপগুলো স্পষ্ট, অর্থাৎ একটু আগেই যা হবার হয়েছে। সেটা দেখে তো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম ঠাকুরমশাই। সেদিন থেকেই সবকিছু শুরু হয়েছে। তারপর থেকে মাঝে মাঝে মনে হতো ঘরে কেউ এসেছে, এমনকি রাতের বেলা বেশি মনে হয়। তারানাথ এতক্ষণ ধরে খুব মন দিয়ে তার কথাগুলো শুনছিল। এবার সে চুপ করতেই তারানাথ বলে উঠল, তোমার ঘরে যে কেউ এসেছে কিংবা মাঝে মাঝে আসে সেটা তুমি সপ্তাহ 3 ধরে বুঝতে পেরেছ, তাই তো? কিন্তু এতদিন আমার কাছে না এসে হঠাৎ আজ এলে কেন? একটি লোক ঠাকুরমশাই, একটি লোক মাঝে মাঝে আমার দোকানের কাছে এসে বসে থাকতো। আমার ওই চায়ের দোকানটা আমাদের গ্রামের বাইরের দিকে যেটা রয়েছে, গ্রাম বলতে এই কলকাতা থেকে একটু ভেতরের দিকে। কলকাতার মতো তো সেই জায়গাটা এত জমজমাট নয়, তাই গ্রাম বললাম। আমার সেই দোকানের সামনে লোকটি কয়েকবার এসেছিল। সেই লোকটি মাঝে মাঝে অদ্ভুত সব কথা বলতো। তারপর আমার সাথে ঘটে চলা এই সব ঘটনার কথা আমার চায়ের দোকানের একজন খদ্দেরকে বলতে তিনি আপনার কথা বললেন। যে আমার কথা বলেছে তাকে তুমি ভালোভাবে চেনো? সেভাবে তো ঠিক মনে পড়ে না। সেদিন এমনি এসব কারণে বিমর্ষ হয়ে বসেছিলাম। কথায় কথায় এক খদ্দেরকে এই কথাটা বলেছিলাম। সেই তখন আপনার কথা এবং আপনার ঠিকানা দিল। সেই মতো এখানে আপনার কাছে এসেছি। আমায় বাঁচান ঠাকুরমশাই। এমনভাবে চলতে থাকলে আমি তো আর বেশি দিন বাঁচতে পারবো না। ভালোভাবে খেতে পারি না, ঘুমাতে পারি না। সবসময় খালি খালি ভয় ভয় করে, যেন যেন এক্ষুনি কাউকে দেখতে পাবো। তারানাথ যেন আশ্চর্য হয়েছে এমনভাবে বলে উঠল, তার মানে এতদিন এত কিছু হয়েছে অথচ তুমি কাউকে দেখতে পাও না, এই কথাটাই বলতে চাইছো তো? কিন্তু আশ্চর্য, এতদিন ধরে যদি তোমার পিছনে কেউ থাকে, কারোর দৃষ্টি তোমার উপরে পড়ে, তাহলে তোমার তো তাকে দেখতে পাওয়ার কথা, কিন্তু তুমি তাহলে তাকে দেখতে পাচ্ছ না কেন? বসন্ত নাছোড় বান্দার মতো হাত জোর করে বসে রইল। তার সঙ্গে তার বাড়ি যেতে হবে
এবং তার বাড়িতে গিয়ে সমস্ত কিছু দেখতে হবে। যতই তারানাথ তাকে বোঝাবার চেষ্টা করুক, কিন্তু বসন্ত কিছুতেই শুনতে চায় না। তারানাথ তার সঙ্গে না গেলে সে এখান থেকে যাবে না। শেষে অনেক চেষ্টা করে একটা গাড়ির ব্যবস্থা করা হলো, আর তাতে করে আমরা সবাই মিলে গেলাম তার বাড়িতে। সেখানে গিয়ে সবকিছু দেখে শুনে তারপর তারানাথ অবস্থা বুঝে ব্যবস্থা করে চলে আসবেন, এমনটাই স্থির করা হলো। কিন্তু তখনও কি জানতাম এমন অদ্ভুত সমস্যার মধ্যে আমরা পড়তে চলেছি। একটা ঘোড়ার গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। গরুর গাড়ি কলকাতা শহরের এই দিকটায় সহজে পাওয়া যায় না। মাঝে মাঝে যে গরুর গাড়ি দেখা মেলে না এমনটা নয়, কিন্তু তার সম্ভাবনা খুবই কম। তাই আমাদের যাওয়ার জন্য ঘোড়ার গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। বসন্ত জানালো ভাড়ার সমস্ত টাকা সে নিজেই দিয়ে দেবে। আসার সময় হিসেব করে গাড়ির ব্যবস্থা করত, কিন্তু যাওয়ার পর কি হবে না হবে তাই আর কিছু করেনি। গাড়িতে করে আমরা সবাই মিলে প্রায় আধ ঘন্টার একটু আগে আগেই তার গ্রামে গিয়ে পৌঁছলাম। কলকাতা থেকে একটু ভিতরের দিকেই বটে। আমাদের গাড়ি সোজা গিয়ে দাঁড়ালো বসন্তের চায়ের দোকানের সামনে। সেখানে কয়েকজন লোক বসেছিল। তাদের মধ্যে একজন বসন্তকে দেখে এগিয়ে এলো। দুই এক কথায় সমস্যাটা জানতে পেরেই একজন বলে উঠল, বসন্তের বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। সেদিন আমি বললাম ওই লোকটাকে নিয়ে অত ভেবো না, তারপর ওর যা ইচ্ছে ও তাই করুক। বুঝলাম আশেপাশের লোকেরা ব্যাপারটাকে খুব একটা ভালো চোখে দেখেনি। আমি কিশোরীকে আস্তে আস্তে বললাম, ব্যাপার দেখেছ? মনে তো হয় বসন্তের এই বিপদের কথা অনেকেই জানে না, হয়তো বসন্ত কাউকে বলেনি, তাই হয়তো কেউ কিছু বুঝতে পারছে না। আবার হতেও পারে বসন্ত হয়তো বলেছে, কিন্তু সকলেই হেসে উড়িয়ে দিয়েছে। তবে শুনলে না, বসন্ত নিজেই কিন্তু স্পষ্ট করে এখনো কিছু দেখতে পায়নি। এ কথা ও কথার পর আমরা তার দোকানের কাছ থেকে হাঁটা পথে তার বাড়িতে গিয়ে পৌঁছলাম। বাড়ির চৌহদ্দির মধ্যে ঢোকার আগেই তারানাথ একবার হাত তুলে থামতে বলল আমাদের। আমরা সবাই থেমে গেলাম। তারানাথ বন্ধ বাড়িটার দিকে তাকিয়ে রইল। ছোট মতো একটা উঠোন, তা পেরিয়ে এগিয়ে গেলেই একটা বারান্দা, খোলা বারান্দা। তবে বাইরে আসার একটাই পথ, দুপাশে মাটির দেওয়াল দিয়ে ঢাকা। বারান্দা পেরিয়ে এগিয়ে গেলে পাশাপাশি দুটো ঘর। তারানাথ কিছুক্ষণ চোখ বুজে রইল। এমন সময়ের কথা তারানাথের মুখে এর আগে আমরা অনেক শুনেছি। লক্ষণ প্রতিলক্ষণ তারানাথ মাঝে মাঝে বুঝতে পারে, তাই হয়তো তেমন কিছু একটা বুঝে নেবার চেষ্টা করছে সে। চোখ বন্ধ থাকা অবস্থাতেই তারানাথ বলতে লাগলো, এখানে কিছু একটা আমি বুঝতে পারছি বসন্ত। বসন্ত, বাড়ির ভিতরে এখনো কেউ রয়েছে। এই দিনের আলোয় চারপাশটা স্পষ্টভাবে দেখা যায়। তার মাঝেও বসন্তের ঘরটা কেমন যেন অদ্ভুত দেখাচ্ছে। বারান্দার দুই দিকে যেন থকথকে অন্ধকার জমে রয়েছে। সেই অন্ধকারের ভিতরে ঘরের দরজাগুলোর পিছনে যেন এমন কিছু একটা আছে যেটা তারানাথ তার চোখ বন্ধ করা অবস্থায় দেখতে পেয়েছে। বসন্ত, হাদু অবাক চোখে তাকিয়ে রইল তারানাথের দিকে। আমি আর কিশোরীও তাকিয়েছিলাম তার দিকে। দেখি তারানাথ চুপ করে দাঁড়িয়ে আছে, তার চোখ বন্ধ করা। অল্প হাওয়ায় তার মাথার চুলগুলো উড়ছে, অল্প অল্প দাঁড়ি, রুক্ষ। সব কিছু যেন অদ্ভুত লাগছে এই অবস্থায়। কে আছে কিছুই তো বুঝতে পারছি না, আর কেন হচ্ছে এসব? তারানাথ চোখ খুলে ফেলল। বসন্তের দিকে তাকিয়ে হেসে বলল, এত সহজে কি আর সব কিছু বোঝা যায়? এত সহজ ব্যাপার নয়, বুঝলে? কিন্তু সমস্যা হলো দিনের বেলা তাদের অনুভব করা যায় না সহজে। তার জন্য অন্ধকারের দরকার হয়। অন্ধকার না হওয়া অবধি যে কিছুই বুঝতে পারবো না।
আপনি কি অন্ধকার হওয়া অবধি দয়া করে আমার বাড়িতে থাকবেন? আপনারা তো বাড়ি ফিরে যাবেন বলছেন। ঠাকুরমশাই, আপনি যদি দয়া করে এখানে থেকে যান তাহলে মনে একটু ভরসা পাই। তারানাথ কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবল, তারপর আমাদের সঙ্গে নিয়ে বাড়ির ভিতরে গিয়ে ঢুকল। বাড়ির বারান্দাটার উপর উঠে চুপ করে বসে রইল তারানাথ। আমি আস্তে আস্তে তাকে বললাম, ঠাকুর মশাই, অবস্থা কিছু বুঝতে পারলেন? কিছু যে একটা এখানে আছে সেটা অনুভব করতে পারছি, তবে তার প্রভাব খুব একটা প্রবল নয়। দেখা যাক, রাতের আঁধারে হয়তো তার ক্ষমতা বাড়তে পারে। না হলে এমনও হতে পারে যে আমরা এখানে এসেছি বলেই সে নিজের অস্তিত্ব পুরোপুরিভাবে জানান দিচ্ছে না। এমন সময় কিশোরী আর বসন্ত বারান্দার একদম কাছাকাছি এগিয়ে গিয়েছিল। সেই ছোট ছেলেটা অর্থাৎ হাদু আমাদের কাছেই ছিল। এবার হাদু বলে উঠল, ঠাকুর মশাই, ওই যে পাগল লোকটা আসতো, সেই পাগল লোকটা দু একদিন এই বাড়ির কাছেও এসেছিল। তারানাথ বোধ হয় কথাটায় খুব একটা গুরুত্ব দিল না। সে খুব মন দিয়ে বাড়ির চারপাশটা দেখে চলেছে। আমিও বারান্দার পাশে গিয়ে বসে আছি, মনে মনে একটা ব্যাপার চিন্তা করছিলাম। রাতের বেলা যদি তারানাথ এখানে থাকে তাহলে তো আমরা কিছুই জানতে পারবো না। আমাদের তো আর বেশিক্ষণ এখানে থাকা হবে না, বিকেলে ফিরে যেতে হবে। তাছাড়া অফিস আছে। বসন্তের এই সমস্যার জন্য তারানাথ রাতের বেলা এখানে থাকতে পারলেও আমরা তো থাকতে পারবো না। কিশোরীরও একই অবস্থা। কিশোরী বসন্তের সঙ্গে বারান্দাটার অন্য পাশে গিয়ে বসেছে। আমি তারানাথকে বললাম, আপনি একটা কাজ করতে পারেন ঠাকুর মশাই, আপনি বরং আজকের রাতটা বসন্তর বাড়িতেই থেকে যান, তাহলেই সবকিছু বুঝতে পারবেন। এখানে আসলে কি আছে সেটা না বুঝলে আপনি তো বসন্তকে সাহায্যও করতে পারবেন না। বসন্ত ততক্ষণে কিশোরীকে সঙ্গে করে আমাদের কাছে এসে পড়েছে। এখন আমরা 5 জনই বারান্দার এক পাশে এসে বসেছি। সবাইকে একবার দেখে নিয়ে তারপর তারানাথ বলল, অবস্থা যা দেখছি তাই করতে হবে। আমার আজ রাতটা এখানে না থাকলে হবে না। বসন্তের সামনেই বড় বিপদ আসতে চলেছে। আর 2 দিন বাদেই অমাবস্যা। অমাবস্যার রাতে বসন্তের সাথে খারাপ কিছু একটা হতে পারে। সেই লোকটাও তো এমন কিছুই বলেছিল আমাকে। ওই পাগলের মতো যে একটা লোক আছে আমার দোকানের সামনে দাঁড়িয়ে থাকে, ওই লোকটা এই কথাই বলেছিল। পাগল লোকটার কথা শুনে আমার আবার কৌতূহল হলো। বসন্ত সেই পাগল লোকটার কথা আবার বলতে শুরু করলো। কালকে সন্ধ্যাবেলা বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে ঘুমাতে যাব, এমন সময় দরজায় কে যেন ধাক্কা দিল। আমি দরজা খুলতেই দেখি বাইরে কেউ নেই। একে তো এই অবস্থা, তারপর দরজা খুলে সন্ধ্যের অন্ধকারে বাইরে কাউকে না দেখে বুকের ভেতরটা কেমন ছ্যাদ করে উঠল। হাদুকে 2-1 দিন আমার বাড়িতে রাতের বেলা এনে রেখেছিলাম, কিন্তু পরের ছেলে, তাছাড়া ছেলে মানুষ, সেও ভয় পেতে পারে। তাই তাকে আর জোর করতে পারি না থাকার জন্য। কিন্তু দরজা খুলে দেখি বাইরে কেউ কোথাও নেই। সনসন করে শুধু ঠান্ডা হাওয়া বইছে। নিস্তব্ধ আকাশে কালো মেঘ ছড়িয়ে আছে এমনভাবে যে চাঁদের দেখা নেই। অথচ আমি জানি ওই কুমড়োর ফালির মতো চাঁদটা রয়েছে আকাশে। হ্যারিকেনটা মুখের সামনে তুলে ধরে ভয়ে ভয়ে বললাম, কে কে ওখানে? আমায় এভাবে ভয় দেখি কোনো লাভ নেই। কে এসেছো? বেরিয়ে এসো বলছি। এখনো সময় আছে। এখনো যদি কিছু না করিস তাহলে কিন্তু আর বেশি দিন নেই, আর 2-3 দিন তারপরে কি হবে? মরে যাব? কেউ আমাকে মেরে ফেলবে? আর কিছু তো না, যা হওয়ার হোক গিয়ে। সেসব নিয়ে আমি আর ভয় করি না। তুমি চলে যাও এখান থেকে, তোমাকে আর আমায় কিছু বলতে হবে না। তোকে বাঁচাবো বলেই তো সেই কত দূর থেকে আমি এসেছি। তুই কিছুই বুঝতে পারিস না। তুই একটা কাজ কর, যার কাছে যাওয়ার কথা আছে তার কাছে যা। সেখানে এসে যদি কিছু করতে পারে তাহলে হয়তো। কিন্তু তুমি তো বলেছিলে আমার কাছে যাওয়ার কথা। তোমার চায়ের দোকানে কোনো এক খদ্দের বলেছিল। হ্যাঁ বলেছিল, কিন্তু
কিন্তু ওই ওই লোকটা ও আমায় তেমনি একটা কথা বলল। তারপরে দেখি সে হাঁটতে হাঁটতে পথ ধরে চলে যাচ্ছে। আমি পিছনে ঘুরে বাড়ি ঢুকতে যাব এমন সময় দেখতে পেলাম বাড়ি ঠিক পিছনের দিকে ওই ফাঁকা জায়গাটায় একটা ছায়ামূর্তি দাঁড়ানো, যে কোনো সাধারণ মানুষের চেয়ে প্রায় দ্বিগুণ লম্বা, অথচ ছায়ামূর্তিটা যেন জীবন্ত। ঘরের ধার ঘেঁষে এক পা করে যেন সামনের দিকে এগিয়ে আসছে। আমি ভয়ে চিৎকার করতে গেলাম, পারলাম না। কালো ছায়ামূর্তিটা যেন আমি তখনও স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, অথচ অথচ একটা কালো ছায়া ছাড়া আর কিছুই নেই। ভয়ে আতঙ্কে আমার গোটা শরীরটা যেন যেন পাথরের মতো শক্ত হয়ে যাওয়ার জোগাড়। আমি তখন ভাবছি চিৎকার করব, আশেপাশে বাড়িতে লোকজন আছে, চিৎকার করলে ওরা শুনতে পেলেই ছুটে আসবে। কিন্তু গলা থেকে আওয়াজ বেরোলো না, আমার গলা থেকে একটু শব্দ বেরোচ্ছে না। এদিকে ছায়ামূর্তি বাড়ির ধার ঘেঁষে আস্তে আস্তে একদম উঠোনের কাছাকাছি এসে পড়েছে, আর কয়েক পা এগিয়ে এলেই উঠোন পেরিয়ে আমার কাছে পৌঁছে যাবে। আমি হ্যারিকেনটা হাতে নিয়ে দাঁড়িয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছি। এমন সময় আমার পেছন থেকে আবার সেই গলার আওয়াজটা শুনতে পেলাম। সেই গলার আওয়াজটা মানে ওই পাগলটার? বসন্ত কিশোরীর দিকে ভয়ে মেশানো চোখে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ওই পাগলটা। সেই পাগলটা কখন যেন আবার আমার পেছনে এসে দাঁড়িয়েছে। পাগলটাকে দেখি সেই ছায়ামূর্তিটা হঠাৎ করে কোথায় যেন অন্ধকারে আবার মিলিয়ে গেল। আমি সামনে তাকিয়ে দেখি সেই ছায়ামূর্তিটা আর নেই। পাগলটা কিন্তু এবার আর কোনো কথা বললো না, একবারও হাসলো না, একবারও কোনো কথা না বলে পিছন দিকে ঘুরে হাঁটতে হাঁটতে চলে গেল। আমি কতবার ডাকলাম, কোনো কথাই যেন শুনতে পেল না সে। ঠাকুরমশাই, আমার মনে হয় এই পাগলটার সঙ্গে পুরো ব্যাপারটা নিশ্চয়ই কোনো একটা সম্পর্ক আছে। তোমরা বরং একটা কাজ করো, যে গাড়িতে আমরা সবাই এসেছিলাম সেই গাড়িতেই তোমরা ফিরে যাও। তোমাদের কাল আপিস রয়েছে, এখানে কতক্ষণ সময় লাগবে সেটা আমরা কেউই জানি না। তোমরা এতক্ষণ অপেক্ষা করতে পারবে না, তোমরা বরং ফিরে যাও। আমি এখানে থাকছি, তারপর এখানকার পরিস্থিতি বুঝে না হয় আমি ফিরব। এই কথাটাই আমি বলতে যাচ্ছিলাম। আকাশের অবস্থাও খুব একটা ভালো নয়, এই রোদ এই কালো হয়ে মেঘ করে আসছে। তাছাড়া আমাদের বাড়ি ফিরতেও বেশ খানিকটা সময় লাগবে। কিন্তু ঠাকুরমশাই, আপনি এখানে মানে একা? আমার কথায় তারানাথ সামান্য হাসল, তারপর চোখ বুজে আমাদের নিশ্চিন্ত হয়ে ফিরে যাওয়ার ইশারা করে বলল, চিন্তা করো না, তোমরা ফিরে যাও, আমার কিছুই হবে না। বসন্ত অনেক আশা নিয়ে আমাকে তার বাড়িতে নিয়ে এসেছে সমূহ বিপদ থেকে উদ্ধারের জন্য। তাকে নিরাশ করা ঠিক হবে না। বসন্তকে বিপদ থেকে উদ্ধার করা আমার কর্তব্য। তোমাদের তো বলেছি, দীক্ষার সময় গুরুদেব বলেছিলেন তন্ত্র মানুষের সাহায্যের জন্য। এখন অনেক কিছুই হারিয়ে ফেলেছি, ক্ষমতা আগের তুলনায় অনেক কমে গিয়েছে, অনেক প্রক্রিয়া ভুলে গিয়েছি। কিন্তু তাই বলে বসন্তকে এমন অবস্থায় ছেড়ে ফিরে যেতে পারবো না। তোমরা নিশ্চিন্তে ফিরে যাও। আমরা আরো কিছুক্ষণ সেখানে রইলাম। একটু পরে গাড়িতে করে হাদু আর আমাদেরকে বসন্ত পাঠিয়ে দিল। যদিও হাদু একটু পরেই নেমে গেল, আমরা সেখান থেকে যেতে লাগলাম আমাদের বাড়ির পথে। আসতে আসতে কিশোরী আমাকে বলল, ব্যাপারটা যে শেষমেশ কি হয় তা স্বচক্ষে দেখার বড় ইচ্ছে ছিল, কিন্তু আর কি করা যাবে। পরের রবিবার আবার এসে ঠাকুরমশাইয়ের মুখ থেকেই না হয় পুরো ঘটনাটা শুনতে হবে। আমার কিন্তু মনে হয় তারানাথ কিছু একটা বুঝতে পেরেছে, এমন কিছু একটা বুঝতে পেরেছে যেটা আমরা কিংবা বসন্ত ধরতে কেউই পারছি না। একটা ব্যাপার লক্ষ্য করেছিলে? তারানাথ বাড়িতে ঢোকার আগে ঠিক যেই মুহূর্তে থমকে দাঁড়িয়ে পড়েছিল, সেই মুহূর্তে তারানাথের পুরো শরীরটা একবার যেন থরথর করে কেঁপে উঠেছিল। এই কথাটা বোধহয় কিশোরী খেয়াল করেনি। আমার কথায় সে অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি আবার বললাম, তারানাথ বসন্তর বাড়ির বাইরে যে সময়টা দাঁড়িয়েছিল সেই সময়ই সে সিদ্ধান্ত নিয়েছিল রাতের বেলা সেখানে থাকবে। বাকি কথা তো আমাদের সাথে পরে হয়েছে। আমার কিন্তু একটা কথা মনে হয়, ওই বারান্দার দিকে তাকিয়ে ছায়া ছায়া অন্ধকারের মধ্যে তারানাথ নিশ্চয়ই কাউকে দেখতে পেয়েছিল।
আমার কথায় কিশোরী অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর আমার কথার সমর্থন কিংবা অসমর্থন কোনোটাই করল না। বাকি পথটা আমরা যাকে বলে একরকম চুপচাপই কাটালাম। যদিও কিশোরী কয়েকবার ব্যাপারটা নিয়ে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু আমার মনের ভিতর বারবার বসন্তের ব্যাপারটা ঘুরে ফিরে আসছিল। তাই আর বেশি কথা হলো না। আমরা যে যার নিজের বাড়ি ফিরে গেলাম। সেদিন শনিবার বিকেলের দিকে হঠাৎ কিশোরীর সঙ্গে দেখা। অফিস ফিরতে কিশোরী আমায় দেখে বলল, আরে ভাইয়া, কি ব্যাপার? কাল তাহলে ঠাকুর মশাইয়ের কাছে যাচ্ছ তো? সে তো যাচ্ছি, কিন্তু এমনভাবে বলছো কেন? তুমিও তো যাচ্ছ। কিশোরীর মুখটা মুহূর্তের মধ্যে কেমন যেন পাংশু হয়ে গেল। সে বলল, না হে, আমার কাল যাওয়া হবে না। তোমাকে বলেছিলাম না আমার মাসির কথা, সেই মাসির শরীর ভালো নয়। সেখান থেকে খবর এসেছে। তাছাড়া মাসির বাড়িতেও কিছু একটা সমস্যা হয়েছে। মাসির চিঠি লিখেছিল 2-1 বার, আমি যাওয়ার সময় করে উঠতে পারিনি। কিন্তু কালই আবার চিঠি এসেছে, যেভাবেই হোক রবিবার যেতে হবে। তাই রবিবার সকাল সকাল বেরিয়ে যাব। যদি তাড়াতাড়ি ফিরে আসতে পারি তাহলে যাব, আর না হলে বুঝতেই তো পারছো। বুঝতেই পারছিলাম কিশোরী মাসির বাড়ি গিয়ে দিনের দিন ফিরে এসেছে। এমন ঘটনা কোশমিন কালেও ঘটেনি। কিশোরীর মাসির বাড়িতে আমিও গিয়েছিলাম। যেতে বেশ অনেকটাই সময় লাগে, তাই বুঝতে পারলাম কাল আমায় একাই যেতে হবে। তবু রবিবার সকালে কিশোরীর জন্য কিছুক্ষণ বৃথা অপেক্ষা করে তারপর যখন বেরিয়ে পড়লাম, তখন গোটা আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি নেমেছে। আমি ট্রাম রাস্তার কাছে গিয়ে ট্রামে উঠতে যাব, এমন সময় একটু দূরে একটা গাছের তলায় চোখ পড়তেই দেখি একটি লোক দাঁড়িয়ে আছে। সে যেন হাতছানি দিয়ে আমায় ডাকছে। অবাক হলাম, লোকটা কি আমার দিকে তাকিয়েই ডাকছে নাকি অন্য কাউকে ডাকছে? লোকটার পরনে অনেক পুরনো ছেঁড়া ময়লাটা একটা ধুতি, তাছাড়া ফতুয়াটাও শতচ্ছিদ্র বলা চলে। মাথায় এক মাথা লম্বা চুল, মুখে বড় বড় খোঁচা খোঁচা দাড়ি, চোখের দৃষ্টিটা বেশ উজ্জ্বল। এই মুষলধারে বৃষ্টির মধ্যেও তার দিকে তাকিয়েই প্রথমে তার দুটো উজ্জ্বল চোখ আগে চোখে পড়ে। বেশ কয়েকবার সে আমায় ডাকলো, তারপর হাত তুলে কি যেন বোঝাবার চেষ্টা করতে লাগলো। আমি একটু অবাক হলাম। বোধহয় আমায় না, অন্য কাউকে ডাকছে। আমি তাই ভেবে ট্রামে উঠে পড়লাম। ট্রামে জানালা থেকে মুখ বাড়িয়ে তাকিয়ে কিন্তু লোকটাকে আর দেখতে পেলাম না। একটু অবাক হলেও সোজা গিয়ে পৌঁছলাম তারানাথের বাড়িতে। তারানাথকে সে কথাটা বলতেই সে কিন্তু একটু গম্ভীর হয়ে রইল কিছুক্ষণ। তারপর সে বলল, কিশোরী আসলো না? মাসির বাড়ি গিয়েছে নাকি? হ্যাঁ। আচ্ছা, সেদিন তো আমরা চলে এলাম, তারপরে কি হলো বলুন তো? তারপর কি হলো সেটা শোনার জন্য এই কটা দিন ধরে বেশ আগ্রহের সঙ্গে অপেক্ষা করে আছি। ঘটনা যা ঘটেছিল তা খুব একটা ভালো নয়, বুঝলে। ব্যাপারটা যে এমন কিছু হবে তা আমি নিজেও ধারণা করতে পারিনি। তবে তোমাদের বলা দরকার। তোমরা আমার সঙ্গে গিয়েছিলে, তোমাদের কৌতূহল হবে। একটু বসো, আমি সিগারেটটা ধরিয়ে তারপরে বলছি। তারানাথ সিগারেট ধরালো, তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে একবার এদিক ওদিক তাকিয়ে নিয়ে বলা শুরু করলো, তোমাদের সেদিন তাড়াতাড়ি সেখান থেকে পাঠিয়ে দেওয়ার যে অন্য একটা কারণ ছিল। আমি সত্যি সত্যি অনুভব করতে পেরেছিলাম ওখানে কেউ একটা আছে। বেশিক্ষণ তোমরা সেখানে থাকলে কিংবা অন্ধকার নামলে ও তোমাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে। তারানাথের কথায় আমি অবাক হলাম। কিশোরী থাকলে হয়তো প্রশ্ন করত, কিন্তু আমি জানি প্রশ্ন করলে তারানাথের কথায় বাধা পড়বে। তাই আমি চুপ করে রইলাম। কারণ এরপর বাইরের দিকে তাকিয়ে তারানাথ সেই ঘটনাটা বলা শুরু করলো। বসন্ত আর হাদু এই বাড়িতে বেশ কিছুদিন ছিল, আর তাই সেই শক্তি তাদের উপর বেশ প্রভাব ফেলেছিল।
তোমরা বেরিয়ে পড়ার পরে বসন্ত নিজের ঘরে গেল, আদুও বাড়ি ফিরে গেল। আমি বারান্দার কাছে বসে রইলাম। এইভাবেই ক্রমে ক্রমে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ল। রাতের খাবারের জন্য তোড়জোড় করছিল বসন্ত। তাকে বারণ করে দিলাম, বললাম যে আজ রাতে আর কিছু খাবো না। বসন্ত একটু অবাক হলেও আমার কথায় কোনো আপত্তি করল না সে। এরপর যেই ঝুপ করে সন্ধ্যা নামলো, অমনি দেখতে পেলাম বসন্তের এক অদ্ভুত রূপ। বসন্ত হঠাৎ করে কেমন যেন রেগে উঠতে লাগলো, একটু একটু করে। আমার সঙ্গে ভালোভাবে কথা বলছে না, বিরক্ত হয়ে যাচ্ছে সবসময়। আমি একবার তাকে বললাম, বসন্ত, কি হয়েছে বসন্ত? বসন্ত, আমার কাছে এসে বসো, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। ঠাকুরমশাই, আপনি এখান থেকে চলে যান। আপনাকে আমি ডেকে এনেছি এখানে, আমি বলছি আপনি এখান থেকে চলে যান। বসন্ত, আমি তো এখান থেকে এত সহজে যাব না। তোমায় তোমায় এখানে থাকতে হবে, এবং তোমার সঙ্গে আমিও এখানেই থাকব। তোমার যা বিপদ হয়েছে সেই বিপদের মধ্যে তোমাকে একলা পেলে আমি কখনোই যাব না। আপনাকে বললাম তো চলে যান, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান, না হলে। হ্যারিকেনের অল্প আলোয় দেখতে পেলাম বসন্তের চোখ মুখ যেন কেমন একটা হয়ে গেছে। দুটো চোখ ক্রমশ লাল হয়ে উঠছে, নিঃশ্বাস নেবার গতি বাড়ছে। তার গোটা শরীরে যেন কি একটা রয়েছে। গোটা শরীর জুড়ে পিঁপড়ে কামড়াতে শুরু করলে যেমন অবস্থা হয়, বসন্তকে দেখে মনে হলো যেন তার শরীরের ভিতরে কিছু একটা হচ্ছে। সে বারবার দুহাত দিয়ে গোটা শরীরটাকে হাতড়াতে হাতড়াতে বারান্দার উপর শুয়ে পড়ল এক সময়। আমি তাকিয়ে দেখি আকাশটা কালো মেঘে ঢেকে গেছে, চাঁদের আলো চিহ্নমাত্র নেই। আমি তাড়াতাড়ি দুহর থেকে হারিকেনটা জ্বালিয়ে সেটা নিয়ে বারান্দার কাছে আসতে যাব, এমন সময় দেখি বসন্ত দেওয়ালের একপাশে হেলান দিয়ে চুপ করে বসে আছে। তার মাথাটা দু হাঁটুর মাঝখানে গোঁজা, দুটো হাত সামনের দিকে গোঁজ করে রাখা। আমি আমার হাতটা তার মাথায় রাখলাম, তারপরে বললাম, বসন্ত, বসন্ত, এখানে এভাবে বসে আছো কেন? ঠাকুরমশাই, বাইরে বাইরে ও দাঁড়িয়ে আছে, ও ও ভিতরে আসতে চাইছে। ওই যে ও ও ও ভিতরে আসতে চায়। আপনি আপনি এখান থেকে চলে যান, আপনি এখান থেকে চলে না গেলে তো ও ও এখানে আসতে পারছে না। বসন্তের হাতের দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে দেখি বাড়ির উঠোনের ঠিক মাঝখানে সত্যি সত্যি কে যেন দাঁড়িয়ে আছে। প্রথমে একটা কালো ছায়ার মতো চোখে পড়ল, তারপর সেই কালো ছায়ার দুটো চোখের দিকে তো আমার নজর পড়তেই যেন একটা অদ্ভুত ঝিলিক খেলে গেল আমার গোটা শরীরে। অনেক বছর আগে যখন ভবঘুরের মতো গ্রামের পথে পথে এখানে ওখানে ঘুরে বেড়াতাম, আমি নানা রকম বিপদের মাঝে পড়েও সবসময় মন স্থির রেখেছি। কিন্তু এত বছর পরে, এতদিন পরে হঠাৎ এমন একটা দৃশ্য দেখে মুহূর্তের জন্য কেমন যেন হয়ে গিয়েছিলাম। সেই কালো ছায়া দুটো চোখের জায়গায় যেন আগুন জ্বলছে ধকধক করে, আর সেই আগুনের দৃষ্টি নিয়ে সে সোজা আমার দিকে তাকিয়ে রয়েছে। বসন্ত তখন কেমন ঘোর লাগা স্বরে যেন বলছে, চলে যাও, চলে যাও, সবাই চলে যাও, না হলেও আমায় ছাড়বে না, ও আমায় ছাড়বে না, তোমরা চলে যাও। বুঝতে পারছিলাম বসন্তের ওপর কোনোভাবে সেই অশুভ শক্তি তার প্রভাব বিস্তার করেছে, তাই বসন্ত এমন অদ্ভুত আচরণ করছে। আমি এগিয়ে গিয়ে বসন্তকে ছুঁতে যাব, দেখি বসন্তের পুরো শরীরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সে থরথর করে কাঁপছে। দুটো হাঁটুর মাঝখানে বসন্ত তার মাথাটা রেখেছে। তার পুরো শরীরটা লোহার মতো শক্ত হয়ে গেছে। তাকে সেখান থেকে নড়ানো যাচ্ছে না, যেন সে সেখানে জমে আড়ষ্ট হয়ে গেছে। আমি চিৎকার করে বললাম, ওঠো এখান থেকে বসন্ত, ওঠো। তুমি বুঝতে পারছো না, ও তোমায় প্রথমে আমার থেকে সরিয়ে ফেলবে, তারপর ও তোমার ক্ষতি করবে। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে ওর কাজটা করতে সুবিধা হবে। আর দুদিন পরে অমাবস্যা, সেদিনও নিজের কাজ করতে পারবে। কিন্তু তার আগে পর্যন্ত ও তোমায় একটু একটু করে প্রভাবিত করতে শুরু করেছে। বসন্ত আমার কথার উত্তর দিল না, আগের মতোই থরথর করে কাঁপছে আর বিড়বিড় করে কি যেন বলছে। আমার কথা যে বসন্ত শুনবে না সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছিলাম, কারণ ততক্ষণে বাইরের দিক থেকে সেই কালো ছায়ামূর্তিটাকে আর একটু সামনের দিকে এগিয়ে আসতে দেখেছি। বসন্ত যা দেখতে পায়নি আমি তা দেখতে পাবো, বসন্ত যা শুনতে পায়নি আমি তা শুনতে পাবো।
কালো ছায়ামূর্তিটা আরেকটু সামনের দিকে এগিয়ে আসতেই একটা ফ্যাঁস ফ্যাঁসে মেয়েলি গলায় কে যেন বলে উঠল, ও আমার শিকার, ওকে মারবো বলে এতদিন ধরে আমি অপেক্ষা করছি, আর তুই এত সহজে ওকে আমার কাছ থেকে বাঁচিয়ে নিয়ে যাবি, সেটা আমি কিছুতেই হতে দেব না। বসন্ত তোমার শিকার? মানে কে তুমি? আর বসন্তকেই বা মারতে চাইছো কেন? বসন্ত তো তোমার কোনো ক্ষতি করেনি। বসন্ত না করলেও করেছে ওর বংশের রক্তবাহক, ওরই কোনো পূর্বপুরুষ। বসন্তের শরীরে সেই বংশের রক্তই বইছে, এই জন্য বসন্তকেও আমি মারতে চাই। ওকে মারতে পারলেই সেই বংশের শেষ রক্তবাহক সব পুরুষ শেষ হবে, পুরোপুরি নির্বংশ হয়ে যাবে। আর আর সেই রক্তের কোনো বাহক আবার নতুন করে জন্ম নিতে পারবে না। এক অদ্ভুত পৈশাচিক হাসিতে যেন বসন্তের ঘরের চারপাশটা আন্দোলিত হতে শুরু করলো। বসন্ত ততক্ষণে দেওয়ালের গায়ে হেলান দিয়ে ভয় ঠকঠক করে কাঁপতে কাঁপতে কখন যেন অজ্ঞান হয়ে শুয়ে পড়েছে। আমি তখন কি করব কিছুই বুঝতে পারছি না। এমন সময় দেখতে পেলাম বসন্তের একপাশে বারান্দা পেরিয়ে উঠোনের ঠিক কাছাকাছি জায়গায় কে যেন চুপ করে দাঁড়িয়ে আছে। দৃশ্যটা দেখে আমি ভীষণ চমকে গিয়েছিলাম। তুমি আবার কে? বসন্তকে মারবার জন্য তোমরা সবাই মিলে কেন এসেছো? কিন্তু বসন্ত তোমাদের কি ক্ষতি করেছে? ততক্ষণে বাইরে সেই হাওয়া প্রবলভাবে বাড়তে শুরু করে ধীরে ধীরে ঝড়ের রূপ নিচ্ছে। এত হাওয়া যে উঠোন পেরিয়ে বারান্দার ভিতর সেই হাওয়ার ঝাপটা ঢুকে পড়তে শুরু করেছে। ধুলো বালি তার সঙ্গে ডাল আর পাতা সব কিছু বারান্দায় উঠে আসতে শুরু করলো। যে কালো ছায়াটিকে আমি বারান্দার এক পাশে দেখেছিলাম, সে ছায়াটি কিন্তু তখনও নিশ্চল নিশ্চুপভাবে সেইখানেই দাঁড়িয়ে আছে। আমি মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করলাম। তারপর এক গোপন মন্ত্র উচ্চারণ করলাম, যে মন্ত্রের দ্বারা কিছুক্ষণের জন্য এই অবস্থা থেকে বসন্তকে এবং আমাদের চারপাশটাকে মুক্ত করতে পারব। সেই মন্ত্র পুরোপুরি উচ্চারণ করব, তার আগেই বারান্দার পাশে এসে দাঁড়ানো সেই মূর্তিটা বলে উঠল, ভুল করছো, এই মুহূর্তে তুমি ওকে আটকে কিছুই করতে পারবে না। তার বদলে তোমায় জানতে হবে ও কেন বসন্তকে মারতে চাইছে। আসল সমস্যার বীজ উপড়ে ফেলতে না পারলে ও আবার আসবে। কথাটা বলার সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তিটা কেমন যেন অদ্ভুতভাবে হাসতে লাগলো, আর তারপরে মিলিয়ে গেল যেন অন্ধকারে। আমি অবাক হলাম। তাই তো, বসন্তকে বাঁচাতে গিয়ে একটাও ভুল করলে চলবে না। এখানে তো আর আমি সবসময় থাকতে পারবো না। তার এই বিপদ পুরোপুরি আমার সমাধান করতে হবে, সমূলে উপড়ে ফেলতে হবে। সেই কালো ছায়ামূর্তি তখন বারান্দার একদম কাছাকাছি এসে পড়েছে। আমি উঠে দাঁড়ালাম। তার একদম কাছাকাছি এগোতেই বুঝতে পারলাম তার শরীরটা এখন যে কোনো মানুষের তুলনায় প্রায় 3 গুণ হয়ে গেছে। অবাক হলেও তখন তো আর কিছুই করার নেই, তাই সামনের দিকে তাকিয়ে মনের সর্বশক্তি একত্র করে বললাম, তুমি কে? তুমি কে আর কেন বসন্তকে মারতে চাইছো? সে কথা না বলা পর্যন্ত আমি তোমায় এখান থেকে বসন্তের কোনো ক্ষতি করতে দেব না। আমি চাইলে এখনই এই গৃহবন্ধন করে তোমার সমস্ত কাজ বন্ধ করে দিতে পারি। এইবার আমার কথাতেই যেন সেই ছায়ামূর্তি থমকে গেল। বাইরে সেই প্রবল ঝড় তখনও হয়ে চলেছে। একটু পরেই ঝড় ধীরে ধীরে কমে আসতে লাগলো। একটা তীব্র কান্নার শব্দের সঙ্গে এক অদ্ভুত শব্দ এবার ছড়িয়ে পড়তে লাগলো ঘরের চারপাশে। আমি কিছু বুঝে ওঠার আগেই একটা প্রচণ্ড শব্দ আর তার সঙ্গে মেয়েলি গলার প্রচণ্ড চিৎকার করে কালো ছায়াটা যেন আশেপাশে আধারের সঙ্গে হঠাৎ করে কোথায় যেন মিলিয়ে গেল। আর তারপরেই বসন্তের মুখে বিড়বিড় শব্দ শুনে এগিয়ে গেলাম তার দিকে। জল এনে তার চোখে মুখে ছিটিয়ে দিতেই তার জ্ঞান ফিরে এলো। বসন্ত ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থেকে বলল, ঠাকুরমশাই,
কি হয়েছে? একটু আগেখানে কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার যে কি হলো? বসন্ত যে কিছু বুঝতে পারছে না সে কথাটা মিথ্যে বলে। আমি বুঝতে পারছিলাম বসন্তের এমন কিছু একটা হয়েছিল সেই মুহূর্ত থেকে যে সে নিজেই নিজের নিয়ন্ত্রণে ছিল না, তাকে অন্য কেউ নিয়ন্ত্রণ করেছিল। তাই তাকে বেশি কিছু না বলে সামান্য কথায় ব্যাপারটা বুঝিয়ে দিয়ে তখনকার মতো তাকে শান্ত করে ঘরে নিয়ে গেলাম। রাতে আলাদা করে আর কিছু হলো না। এরপর তাকে পরদিন সকালে সমস্ত ব্যাপার খুলে বললাম। এতক্ষণ ধরে তারানাথ একটানা কথাগুলো বলে চলেছিল। এবার সে থামতেই আমি বললাম, তার মানে বসন্তের সঙ্গে যে ব্যাপারটা হচ্ছিল সেটা বেশ গুরুতর। বসন্ত যে শুধুমাত্র কাউকে দেখতে পাচ্ছিল কিংবা সেই পাগলটি যে অদ্ভুত কথা বলছিল সেগুলো কাকতালীয় নয়। বসন্ত যা দেখতে পাচ্ছিল এবং পাগলটি যা বলছিল সবকিছুই আসলে সেই সমস্যার একটা অংশ ছিল। রাতে আমি যা দেখেছিলাম তাতে বুঝতে পেরেছিলাম বসন্তের বিপদটা কোনো সামান্য কিছু নয়, এর মূল অনেক গভীরে। অনেক কিছু আছে যা তখনও আমার জানা বাকি। পরদিন সকালে বসন্তকে ভালো করে গত রাতের সমস্ত কথা বলার পরে তাকে বললাম, বসন্ত, একটু ভালো করে মনে করে আমায় একটা কথা বলো তো। তোমার কিংবা তোমার পরিবারের এমন কোনো ইতিহাসের কথা তোমার জানা আছে যা আসলে খুব একটা ভালো নয়? বসন্ত অনেকক্ষণ ধরে মনে করার চেষ্টা করল, তারপরে বলল, একটা কথা আমার মনে পড়ছে ঠাকুরমশাই। আমি ছোট থাকতেই আমার বাবা মারা গিয়েছিল। ছোটবেলা মারা গেলেও বাবার কথা আমার মনে আছে। বাবা বলতো আমাদের পরিবার নাকি জমিদার পরিবার। আমার ঠাকুরদার সময় পর্যন্ত নাকি সেই জমিদারি বজায় ছিল। তারপর থেকে নানান কারণে সেই জমিদারি ভেঙে পড়ে। তখন আমাদের বাড়ি এখানে ছিল না, আমাদের বাড়ি ছিল অনেক দূরে। সেখানকার ব্যাপারে পরে বলছি। কিন্তু ঠাকুরদার আমল থেকে জমিদারি ভেঙে পড়ার পেছনে অনেক কারণ ছিল। ঠাকুরদার স্বভাব চরিত্র কোনো কিছুই ভালো ছিল না। এই স্বভাবের কারণে অনেক খারাপ কাজ তিনি করেছিলেন। তাই তো বাবাকে নিয়ে শেষ বয়সে তাকে সেখান থেকে চলে আসতে হয়েছিল এইদিকে। এখানে এসে সবকিছু নতুন করে শুরু করার আগেই ঠাকুরদা মারা যায়। বাবা নিজের হাতে সবকিছু করে, এই দোকানটা থেকে শুরু করে সবকিছুই তৈরি করেছিল। কিন্তু কেন বলুন তো? বসন্তের কথা শুনে ততক্ষণে আমি বুঝতে পেরেছি কাল রাতের সেই ছায়ামূর্তি আসলে কি বলছিল। হতেই পারে বসন্ত ঠাকুরদার কোনো অপকর্মের কারণে বসন্তের বংশের সঙ্গে লেগে রয়েছে সেই কালো অভিশাপ। বসন্তকে সে কথা বললাম না। খুঁটিয়ে খুঁটিয়ে তার কাছ থেকে তার বংশের অতীত ইতিহাস সম্পর্কে আরও অনেক কিছু খুঁজে বার করে আনলাম। তারপর আবার বিকেলের দিকে বসন্তের সঙ্গে আশপাশটা খানিকটা ঘুরে এলাম। তার একটাই কারণ ছিল। কি কারণ? ইচ্ছে করেই বসন্তকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম এবং ঠিক করেছিলাম বাড়িতে ফিরে আসব সন্ধে নামার পর, অর্থাৎ যখন অন্ধকার নেমে যাবে তারপর। সেই সময় সেই অশুভ শক্তি বাড়ির বাইরে থাকে না বাড়ির ভিতরেই থাকে সেইটাই আমি দেখতে চাই। বসন্ত এত কিছু বুঝল না। তার চায়ের দোকানের কাছে নিয়ে গেল, সমস্ত কিছু ঘুরিয়ে ফিরিয়ে দেখালো। এমনকি হাদুর বাড়ি পর্যন্ত গিয়ে হাদুর পরিবারকে দেখে এলাম। তারপর অন্ধকার নামতেই বাড়ি ফিরে আসছিলাম। গ্রামের পথ ধরে বাড়ির দিকে বেশ খানিকটা এগিয়ে এসেছি। এমন সময় বসন্ত একটা গাছের দিকে তাকিয়ে ভয়ে চিৎকার করে উঠল। ততক্ষণে অন্ধকারও নামতে শুরু করেছে। তোমরা তো দেখেছ ওই দিকটা এখনো বেশ গ্রাম্য পরিবেশ। গ্রামের পথে অন্ধকার নামার পর লোকজন খুব একটা থাকে না। একপাশে একটা গাছের দিকে তাকিয়ে বসন্ত চিৎকার করছিল। আমি সেই দিকে তাকাতেই দেখতে পেলাম গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে সেই কালো ছায়াটা। পথের প্রায় মাঝামাঝি পর্যন্ত এসে পড়েছে। বসন্ত তাকে দেখে কেমন যেন চমকে উঠল। সে পিছিয়ে এলো খানিকটা। সেই ছায়াটা তখন অদ্ভুত পৈশাচিকভাবে হেসে উঠে বলল, তোদের সাহস তো কম নয়। আমি আমি তোদের বলেছি না ও আমার শিকার। ওকে ওকে আমি মারবই। তারপরেও তুই আধার রাতে ওকে নিয়ে বাইরে এসেছিস।
ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ওই ছায়াটা কি বলছে? ও কি বলছে? বসন্ত ভয় ঠকঠক করে কাঁপছে। আমি গাছের দিকে এগোতেই একটা প্রচণ্ড ধাক্কা অনুভব করলাম। যেন মনে হলো একটা প্রচণ্ড ঝড় আমার গায়ে এসে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে। দেখতে পেলাম সেই কালো ছায়াটা যেন দুটো হাত দুপাশে বাড়িয়ে আমাদের দিকে এগিয়ে আসার চেষ্টা করছে। বুঝতে পারলাম প্রচণ্ড ভুল করে ফেলেছি। বাড়ির চৌহদ্দির মধ্যে কোনো একটা বাঁধন হয়তো ছিল। সেখান থেকে আমরা বেরিয়ে আসাতে তার শক্তি আরও বেড়ে গেছে। বিশেষ করে আর একদিন পর অমাবস্যা যত কাছে আসছে ততই যেন তার ক্ষমতা বাড়ছে। বসন্ত তার আয়তন যেমন বলেছিল, এখন তার চেয়ে অনেক গুণ বেশি। আমি বুঝতে পারলাম প্রচণ্ড সেই চাপে আমি পিছনের দিকে সরতে শুরু করেছি, একটু একটু করে। আবার পিছনে দাঁড়িয়ে বসন্ত ভয় ঠকঠক করে কাঁপছিল। ব্যাপারটা বুঝতে পেরে সেও পিছু হচ্ছে। সামনের দিকে সেই কালো ছায়া যেন প্রচণ্ড চিৎকার করতে করতে বলছে, আর একটা দিন, মাত্র একটা দিন পরে সব কিছু শেষ হয়ে যাবে। তারপরে এতগুলো বছর ধরে আমার অপেক্ষার অবসান হবে। আমি মনের সমস্ত শক্তি দিয়ে মধুসুন্দরী দেবীকে স্মরণ করতে লাগলাম। কালভৈরব, মাতু পাগলি, যার কথা মনে এলো সকলকে স্মরণ করলাম। মনে মনে একটা গোপন মন্ত্র উচ্চারণ করতে সেই ঝড় খানিকটা কমে এলো। আমি বসন্তকে বললাম, বসন্ত, 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 এখান থেকে এক্ষুনি পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে। বসন্ত কাঁদো কাঁদো গলায় বলল, এখান থেকে আমি পালাবো কি করে? এখান থেকে যাবো কোথায়? এখান থেকে তো সেই বাড়িতে যেতে হবে। ওকে না পেরিয়ে বাড়িতে যেতে পারবো না। বসন্ত যে কথা বলল সে কথা আমিও জানি, কিন্তু বসন্তকে সে কথা বলার পিছনে অন্য একটা কারণ ছিল। তখন সেই অশুভ শক্তি তার পূর্ণ শক্তি দিয়ে আমায় সেখান থেকে সরাবার চেষ্টা করছে। তাই বসন্তকে যদি একবার সেখান থেকে সরাতে পারি তাহলে তার মানসসংযোগ কিছুক্ষণের জন্য হলেও বিঘ্নিত হবে। আর সেই ফাঁকে আমি, কিন্তু বেচারা বসন্ত সে কথা বুঝতে পারল না। সে আমার পিছনে সে ঠায় দাঁড়িয়ে রইল। বসন্ত বারবার বলতে লাগলো, আমি এখান থেকে কোথাও যাব না। আমায় বাঁচাতে এসে আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায়, সে ক্ষতি আমি মেনে নিতে পারবো না ঠাকুরমশাই। বসন্তের কথা শুনে সেই মুহূর্তে ভালো লাগলেও কিন্তু সামনের সেই কালো ছায়ামূর্তিটি পূর্ণ শক্তি দিয়ে আমার ধীরে ধীরে অবশ করে ফেলেছিল। কি বলছেন? আপনাকে? মানে আপনার কাছে এত ক্ষমতা, এত কিছু, তারপরেও আপনাকে? তোমরা কখনোই আমার কথা বিশ্বাস করো না। এতগুলো বছর পেরিয়ে এসে সেই ক্ষমতার সামান্য কিছুটা এখন আমার কাছে রয়েছে। তা না থাকার মতো বেশ কিছু তন্ত্রমন্ত্র জানা আছে যেগুলো দিয়ে সাধারণ কাজকর্ম করা যায়, কিন্তু এই সামান্য শক্তি দিয়ে ওই অশুভ শক্তিকে আটকানো আমার কাজ নয়। বেশ বুঝতে পারছিলাম আমার বাঁধন ক্রমে শিথিল হয়ে আসছে। সেই অশুভ শক্তির ব্যাপারটা বুঝতে পারছিল। তার উজ্জ্বল দুটো চোখে উস্কে ওঠা আগুনের হলকাটা পর্যন্ত আমি দেখতে পারছিলাম। সব কিছু শেষ হয়ে আসতে যাবে এমন সময় হঠাৎ করে আমার পিছন থেকে কার যেন গম্ভীর গলা শুনতে পেলাম। সে আবার বলল, এই হলো সুযোগ বসন্ত, এরপরে আর কিছু করতে পারবে না। কাল রাতের অন্ধকার নেমে এলে তোমায় পৃথিবীর কোনো শক্তি আর বাঁচাতে পারবে না। আবার এসেছো তুমি, আবার এসেছো। বলেছিলাম না তুমি এখানে আসবে না? কিন্তু আমি অবাক হয়ে দেখলাম সেই গম্ভীর গলা শোনার পরেই সেই কালো ছায়ার শক্তি যেন একটু কমে এলো। যে প্রবল ঝাপটায় আমি একটু একটু করে পিছনে সরতে বাধ্য হচ্ছিলাম, সেই ঝাপটাটা যেন একটু কমে এলো। তাই চিৎকার করে বসন্তকে বললাম, বোকার মতো কথা বলো না বসন্ত। তুমি কাকে কি বলছো? তুমি জানো না তুমি তাকে চলে যেতে বলছো যে এতদিন ধরে তোমায় বাঁচিয়ে এসেছে? এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি তারানাথকে বললাম, এতদিন ধরে ওই পাগল লোকটা বসন্তকে বাঁচিয়ে এসেছে? আপনি কি বলছেন এসব? ওসব কথা পরে বলছি, যা হয়েছিল তাই শোনো আগে। বসন্ত তো আমার কথায় হতভম্ব হয়ে গেছে। পিছনের থেকে সেই পাগল লোকটা আমাদের একদম পাশে এসে দাঁড়িয়েছে। তখন
সামনে থেকে সেই ছায়া মূর্তিটি চিৎকার করে বলে উঠল, আবার এসেছিস তুই। প্রত্যেকবার তুই আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিস, আর আর তাই প্রথমেই তোকে সরিয়ে দিয়েছিলাম, কিন্তু কিন্তু তারপরেও তুই আবার এসেছিস। আমি ওকে শরীর দিয়ে কিছু করতে পারবো না, তাই তো আমি জানতাম কেউ না কেউ ঠিক আসবে বসন্তকে বাঁচাবার জন্য। নিশ্চয়ই কেউ না কেউ আসবে, আর তখনই আমি আমার কাজ করতে পারবো। আজ আমি আর এখান থেকে যাব না, আর তোদের কাউকে আমি এখান থেকে ফিরতে দেব না। কথাটা বলার সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম সেই কালো ছায়াটা যেন আরো বাড়তে লাগলো। একটা ক্রমশ কালো মেঘের মতো অংশ আমাদের মাথার উপরের দিকে ছড়িয়ে পড়তে লাগলো। এতক্ষণ ধরে যে গাছটাকে দেখতে পারছিলাম সেটাকে আর দেখতে পেলাম না। বসন্ত ভয় পাচ্ছি। কালো ছায়াটা আমাদের চারপাশে আরো ঘন হয়ে আসতে শুরু করেছে। পিছন থেকে সেই লোকটির গলা আবার শুনতে পেলাম, এখনো সময় আছে, চলে যা, নইলে কিন্তু। ও এখান থেকে যাবে না, এত সহজে যাবে না। এতদিন পর যখন সুযোগ পেয়েছে তাহলে। কিন্তু আমি তো কিছুই করিনি, তারপরেও কেন আমার জন্য এত কিছু হচ্ছে? তুই কিছু করিসনি, কিন্তু করেছে তোর রক্ত, আর সেই রক্তের জন্য এতদিন ধরে তোর পিছু পিছু আমাকে এখানে আসতে হয়েছে। যতবার তোর ক্ষতি করার চেষ্টা করেছি ততবার ও তোকে রক্ষা করেছে, কিন্তু কিন্তু এবার আর কেউ কিচ্ছু করতে পারবে না। তোর ক্ষমতা কমেছে এইবার। শেষবারের মতো আমার সমস্ত শক্তি দিয়ে হলেও আমি বসন্তকে রক্ষা করে যাব। পিছনে দাঁড়ানো বসন্ত হঠাৎ কেমন যেন করে উঠল। এবার একটা কথা আমার হঠাৎ করে মনে পড়ে গেল। সেদিন সন্ধ্যাবেলা যখন বসন্ত অমনভাবে কথা বলছিল, তার মানে বসন্তের মধ্যে তখন সেই কালো ছায়ার কোনো প্রভাব ছিল। আজ তাহলে কি তার মধ্যে সেই কালো ছায়া প্রভাব কেটে গেছে ওই লোকটার জন্য? এক টানা তারানাথ কথা বলে চলেছিল। এইবার সে একটু চুপ করেছে। আমি অস্থির হয়ে বসে রইলাম, কিন্তু কোনো প্রশ্ন করলাম না, কিছু বললাম না। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির মাঝে আর অন্য কোনো শব্দ শোনা যায় না। চুপ করে ছিলাম বলেই হয়তো তারানাথের মুখ থেকে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসের শব্দটা এইবার শুনতে পেলাম। তারানাথ জানলা দিয়ে একবার বাইরের দিকে তাকালো। যেন মনে হলো ঝমঝম করে পড়তে থাকা সাদাটে হয়ে আসা বৃষ্টির মাঝেও সে বাইরে কিছু একটা দেখার চেষ্টা করছে। তার চোখের দিকে তাকিয়ে শরীরটা কেমন শিরশির করে উঠল। আমার সামনে বসে থাকা তারানাথ তান্ত্রিক, এই মানুষটার সঙ্গে কত কিছু জড়িয়ে আছে। সেই ছোটবেলায় কৈখালির মাঠে কাল ভৈরবের সঙ্গে দেখা হওয়ার পর থেকে তারানাথের বদলে যাওয়া জীবন, গ্রামে গঞ্জে ঘুরে ফিরে সাধু সঙ্গ আর তন্ত্র জীবনের নানান অভিজ্ঞতা সঞ্চয় করা থেকে শুরু করে এমন অনেক অলৌকিক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছে তারানাথ তান্ত্রিক, যার কথা আমরা কখনো ভাবতেও পারবো না। এই মানুষটা আমার সামনে বসে আছে এখন। তাকে দেখে কে বলবে এ মানুষটা কোনো এক সময় শ্মশানের মৃতদেহের উপরে বসে সব সাধনা করেছে? মাতু পাগলির সামনে বসে অবাক হয়ে তার কথা শুনেছে, মধুসুন্দরী দেবীকে ভার্যা রূপে কল্পনা করেছে এবং তাকে কামনা করেছে। সেসব দিনের কথা তারানাথের মুখে না শুনলে আমরা হয়তো বুঝতেই পারতাম না জীবন কত বিচিত্র। প্রথম দিন কিশোরীর সঙ্গে এখানে আসার পর থেকেই আমাদের জীবনের সঙ্গে তারানাথের যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আজ তাকে
এমনভাবে বাইরের দিকে তাকিয়ে বসে থাকতে দেখে মনে হলো যেন অনেক বছর আগের কোনো একটা দিনে ফিরে গেছি আমরা। কিছুক্ষণ চুপ করে রইল তারানাথ। তারপর আবার শান্ত গলায় বলতে লাগলো, বসন্তের মধ্যে যে অন্য কিছুর প্রভাব হয়েছিল সেটা এবার বুঝতে পারলাম। পিছনে না তাকাতেও মনে হলো সেই পাগল লোকটা যেন বসন্তের কাছাকাছি চলে এসেছে। বসন্ত কিছু একটা বলার জন্য মুখ খুলেছিল, তার আগেই তার মুখ বন্ধ হয়ে গেল। একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম তার মুখ থেকে, আর তারপরে ধপ করে ভারী কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো। আমি পিছনে তাকালাম, আর ঠিক সঙ্গে সঙ্গে সেই কালো ছায়ার প্রবল চাপ যেন আমার পিছনের দিকে ছিটকে ফেলার মতো অবস্থা করল। সঙ্গে সঙ্গে বসন্তের গায়ে গিয়ে ধাক্কা গেলাম। বসন্ত উঠে দাঁড়িয়েছে। এই আধো অন্ধকারের মধ্যেও বুঝতে পারছি তার চোখ বন্ধ, নিঃশ্বাস বেড়ে উঠেছে। বসন্ত কেমন অদ্ভুত অচেনা ঘড়ঘড়ে গলায় বলল, আজকেই হলো শেষ সময় তারানাথ। আজকে যদি ওকে বাঁচাতে না পারি তাহলে এই সুযোগ আর পাবো না। আমাকে অবাক করে দিয়ে বসন্ত দুপা এগিয়ে গেল সামনের দিকে। প্রচণ্ড ঝড়ের মাঝে মানুষ যেমন একটু একটু করে সামনের দিকে যায়, বসন্তও তেমনভাবে এগোতে লাগল। আমিও নিজেকে সামলে নিয়েছিলাম, তাই বসন্তের সঙ্গে আমিও পাশাপাশি সামনে এগোতেই সেই কালো ছায়া যেন চিৎকার করে উঠল, আবার আবার তুই ওকে বাঁচাবার চেষ্টা করছিস, কিন্তু কেন? এতবার করে কেন ওকে বাঁচাবার চেষ্টা করছিস? কারণ কারণ বসন্তকে বাঁচাবো সে প্রতিজ্ঞা আমি করেছিলাম বসন্তের ঠাকুরদার কাছে, বসন্তের বাবার কাছে আমি কথা দিয়েছিলাম। তাই মৃত্যুর পরেও আমায় বারবার বসন্তের আশেপাশে থেকে তাকে রক্ষা করতে হয়েছে। আজ শেষবারের মতো বসন্তকে রক্ষা করে তোকে আমি শেষ করে দিয়ে যাব। চোখের সামনে সেই কালো ছায়া দুটো আগুন রঙা চোখ যেন ঝকঝক করে উঠল। কিন্তু বসন্তের দিকে তাকিয়ে দেখতে পেলাম অন্য দৃশ্য। বসন্ত যেন বদলে গেছে, কালো ছায়ার দিকে এক পা করে এগিয়ে যাচ্ছে। আমি বললাম, আপনি কে আমি জানি না, কেন বসন্তকে রক্ষা করছেন সে কথাও আমি জানি না, কিন্তু বসন্তের যদি কোনো ক্ষতি হয়ে যায় ওর ক্ষমতা অনেক বেশি। বসন্ত আমার দিকে তাকালো, অন্ধকারের মধ্যেও তার চোখ জ্বলজ্বল করছে। তারপর বসন্তের মুখ থেকে বেরিয়ে এলো একটু আগে শুনতে পাওয়া সেই লোকটার গলা, তুমি তো সবই জানো তারানাথ, তারপরেও কেন এই মুহূর্তে দাঁড়িয়েও আমায় আটকাতে চেষ্টা করছো কেন বলো তো? ওকে শেষ করতে না পারলে বসন্তেরও মুক্তি নেই। যতদিন পর্যন্ত ওর মুক্তি না হবে ততদিন পর্যন্ত বসন্ত এই বিপদ চক্র থেকে বাঁচবে না। আমি সবকিছুই বুঝতে পেরেছিলাম, কিন্তু তবুও শেষ মুহূর্তে বসন্তের জন্য চিন্তা হচ্ছিল বলে কথাটা বলেছিলাম। আর তারপরেই একটা অদ্ভুত কাণ্ড দেখতে পেলাম। একটু আগে যে গাছের তলায় সেই ছায়াটাকে দেখেছিলাম, বসন্ত এগিয়ে গিয়ে সেই গাছের উপর একটা হাত রাখল, আর তারপরেই মড়মড় শব্দ করে গোটা গাছটা যেন বসন্তের হাতের টানে উপরে উঠে এলো মাটি থেকে। কালো ছায়াটাকে লক্ষ্য করে বসন্ত গোটা গাছটাকে উঠিয়ে ছুঁড়ে মারল। একটা গোটা গাছ! কিন্তু বসন্তের গায়ে এত শক্তি হলো কি করে? ওই লোকটি কি তাহলে সত্যি সত্যি বসন্তের মধ্যে? আমি পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলাম। সেই গাছটা সামনের দিকে ছুড়ে দিতেই কালো ছায়াটা যেন অন্ধকারের চাদর ছড়িয়ে ফেলেছিল চারপাশে। সেটা মুহূর্তের মধ্যে যেন বিচ্ছিন্ন হয়ে গেল। দেখতে পেলাম শুধু সে একটা কালো ছায়া মাত্র। মানুষের চেয়ে সামান্য একটু বেশি উচ্চতা হবে তার। গায়ের উপর গোটা গাছটা গিয়ে পড়তেই সে যেন ছিটকে গেল পিছনের দিকে। তারপরেই সেই কর্কশ পৈশাচিক গলা শুনতে পেলাম, আর তারপরেই দেখি আকাশের কালো মেঘটা একটু একটু করে সরতে শুরু করেছে। চাঁদের আলোয় দেখতে পেলাম একটি মেয়ে দাঁড়িয়ে আছে, মাঝারি উচ্চতা তার, গায়ে সাদা রঙের একটা শাড়ি, মাথায় কালো চুল হাওয়ায় যেন সাপের মতো উঠছে। তার দুটি চোখ যেন আগুনের গোলার মতো ধকধক করে জ্বলছে। সে আবার বলল, এত বড় সাহস তোর, তুই আমায় মারবি? আজ তোকে আমি। কথাটা বলার সঙ্গে সঙ্গে যেন সেই মূর্তি শূন্যে ভেসে উঠল।
আর সেই মুহূর্তে আমার মাথার মধ্যে একটা ব্যাপার এসে পড়ল। যদি এই লোকটি বসন্তকে রক্ষা করতে পারে, তাহলে এত কিছু করে আমায় এখানে ডাকার কোনো কারণ ছিল না। আমি যখন এখানে এসেছি তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সঙ্গে সঙ্গে আমি সামনে গেলাম, এক গোপন মন্ত্র পড়ে খানিকটা মাটি তুলে নিয়ে ছুঁড়ে দিলাম সেই মূর্তির দিকে। এখন সেটা নিজের মূর্তিতে এসেছে, এই সুযোগ। সেই মাটি তার গায়ে গিয়ে পড়তে সে থমকে গেল। ধড়ফড় করে উঠে সে কিছু করতে যাবে, তার আগেই বসন্ত এগিয়ে গেছে সামনের দিকে। এক অদ্ভুত দৃশ্য দেখে আমি চমকে উঠলাম। বসন্ত দু হাতে সেই মেয়েটির গলা চেপে ধরেছে, এক অশরীরী আত্মার গলা চেপে ধরেছে একটা মানুষ শরীর। ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলো। আমি চোখের সামনে দৃশ্যটা দেখতে পাচ্ছি। ততক্ষণে মাটি থেকে বসন্ত আর সেই মেয়েটি দুজনেই যেন হালকা হয়ে বাতাসের মতো উপরে উঠতে শুরু করেছে। আমি কিছু বলতে যাব, তার আগেই বসন্তের গলা থেকে শুনতে পেলাম সেই লোকটির কণ্ঠ। এই সময়, এই মুহূর্তে ওকে শেষ করতে হবে। এখনই যাও। বসন্তের বাড়ির বাইরে উল্টো দিকে একটা আম গাছ আছে। সেই আম গাছের তলায় একটা জিনিস আছে, সেটা তোমার সেখান থেকে সরাতে হবে। তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে। আমি বসন্তের কথা শুনে আর দাঁড়ালাম না। একরকম ছুটতে শুরু করলাম বসন্তের বাড়ি লক্ষ্য করে। পিছন থেকে শুনতে পেলাম বসন্তের গলা, আর সেই মেয়েটির গলায় অদ্ভুত কথা। সেসব শোনার মতো সময় তখন নেই। পিছনে একবার তাকিয়ে দেখেছিলাম, যেন ওই গাছের আশেপাশের পুরো জায়গাটা একটা কালো চাদরে ঘিরে রেখেছে, আর তার মধ্যে থেকে ভেসে আসছে অদ্ভুত সব শব্দ। ছুটতে ছুটতে বসন্তের বাড়ি এসে তার বাড়ির সামনের দিকে সেই আম গাছটা খোঁজার চেষ্টা করলাম। চাঁদের আলোয় অনেকক্ষণ পরে সেই আম গাছটা খুঁজে পেয়ে তাড়াতাড়ি তার সামনে এগিয়ে যেতেই আসল ব্যাপারটা আমি বুঝতে পারলাম। আম গাছের গোড়ায় মাটিতে এক হাত মতো একটা গর্ত করা হয়েছে, আর সেই গর্তের ভিতরে রয়েছে একটা অদ্ভুত দেখতে জিনিস। তোমায় বলা যাবে না সে এমন একটা জিনিস। তন্ত্রে অদীক্ষিত এবং এই সমস্ত ব্যাপারে অজ্ঞ মানুষদের সে ব্যাপারে বলা সম্ভব নয়। তবে মনে রেখো, ওটা খুব অশুদ্ধ কোনো একটা জিনিস। তাড়াতাড়ি সেটা সেখান থেকে তুলে ফেললাম, আর তারপর সেটা নিয়ে কি করতে হবে তা আমি জানি। এতক্ষণ পরে মনে হলো বসন্ত এবং সেই লোকটি কেন ঘুরে ফিরে আমার কাছে এসেছিল, কেন সেই লোকটিকে আমি এর আগেও একবার দেখেছিলাম। আর সময় নষ্ট করলাম না, সেটাকে নিয়ে গিয়ে বসন্তের বাড়ির উঠোনের মাঝখানে এক জায়গায় রাখলাম। তারপর চারপাশে আগুন জ্বালিয়ে দিলাম। সেই আগুনে আরও কাঠ দিয়ে সেই কাঠের আগুনের মাঝে সেই জিনিসটাকে রেখে মন্ত্র পড়তে শুরু করলাম। মন্ত্রের গুণে ধীরে ধীরে আগুন বাড়তে বাড়তে সেই জিনিসটাকে একটু একটু করে গলাতে শুরু করল। চারপাশে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল, মানুষের মাংস পোড়া গন্ধ, আর তার সঙ্গে অনেক দিনের পুরনো ধূপের যেমন গন্ধ হয়, চারপাশে বাতাসে সেই রকম কটু গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করল। জিনিসটা যত পুড়তে লাগলো ততই যেন মনে হতে লাগলো কোথাও কিছু একটা হচ্ছে। এমন এক অদ্ভুত অনুভূতি যা তোমাদের বলে বোঝাতে পারবো না। মনে হতে লাগলো সত্যি সত্যি কিছু একটা হচ্ছে। কিছুক্ষণ এমনভাবে চলার পর হঠাৎ করে মনে হলো বহু দূর থেকে একটা প্রচণ্ড ঝড় যেন বসন্তের বাড়ির দিকে ছুটে আসছে। আমি মুখ তুলে তাকাই, দেখি বসন্তের বাড়ির উপরের দিকে খানিকটা দূরে আকাশের মাঝে একটা কালো মেঘ খুব দ্রুত আমার দিকে এগিয়ে আসছে। বুঝতে পারছিলাম সে অশুভ শক্তি আসছে আমার কাজ বন্ধ করতে। তাড়াতাড়ি নিজের মন্ত্র পড়া শেষ করলাম। তারপর সেই আগুনের মাঝে সেই অশুভ জিনিসটা পুরোপুরি গলে যেতে দেখে নিজের ডান হাতের একটা জায়গা কেটে রক্ত আহুতি দিলাম সে আগুনের মধ্যে। যেই কালো মেঘটা আমার দিকে ধেয়ে আসছিল সেটা মাঝপথেই থেমে গেল। তারপরে আস্তে আস্তে যেন ছড়িয়ে পড়তে লাগলো বাতাসে। আমি বুঝতে পারলাম কাজ হয়েছে। আশেপাশের ভারী পরিবেশটা আস্তে আস্তে হালকা হয়ে আসতে লাগলো। তারপর চারপাশের বাতাসের পরিবর্তন দেখেই বুঝতে পারলাম কাজ হয়েছে। সেখান থেকে উঠে একটা মশালে আগুন জ্বালিয়ে গ্রামের পথে এগিয়ে গেলাম, যেখানে বসন্তকে রেখে এসেছিলাম। দেখি পথের এক পাশে বসন্ত মাটির উপর উল্টে পড়ে রয়েছে। আর দৃশ্যটা দেখে প্রথমে বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। এত কিছু যার জন্য করলাম, তাহলে কি তারপরেও তাকে বাঁচাতে পারলাম না? তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দেখি
বসন্তের শরীরে প্রাণ রয়েছে, সে মারা যায়নি, কিন্তু কিন্তু কোনো কারণে অজ্ঞান হয়ে গিয়েছে। বসন্তকে কোনো ক্রমে সেখান থেকে জাগালাম। তার শরীর দুর্বল, কথা বলতে পারছে না। কোনো রকমে তাকে সেখান থেকে তার বাড়িতে এনে তার ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। গোটা রাতটা জেগেই কাটালাম। রাত্রি তখন প্রায় শেষের দিকে। এমন সময় বাইরে কি যেন দরজায় ধাক্কা দিচ্ছে। আমি একটু অবাক হলাম, এত রাতে এই ঘরের দরজায় ধাক্কা দিচ্ছে কে? আরও দুবার ধাক্কা দেওয়ার পরে হ্যারিকেনটা নিয়ে উঠে গেলাম বাইরের দরজা খুলতে। ঠান্ডা বাতাসের ঝাপটা দিল আমার গায়ে। আমি পিছনে ফিরে চলে আসতে যাব, এমন সময় বাইরের দিকে তাকিয়ে দেখি বারান্দায় একপাশে একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে। মনে মনে ভাবলাম, এত কিছু হয়, সব কিছু শেষ হয়ে গেল, তারপরে আবার কি হলো? কিন্তু বাইরে থেকে একটা হাসির শব্দ শুনতে পেলাম। তারপরে সেই চেনা গলা লোকটা বলে উঠল, তারানাথ, সব কিছু এবার শেষ হয়েছে। এই 3 পুরুষ ধরে যে বিপদ চলে আসছিল বসন্তের পরিবারের সঙ্গে, সেই বিপদ আজ সমাধান হয়েছে। কিন্তু আপনি কে সেটা তো বুঝতে পারলাম না। আর বসন্তের 3 পুরুষের সঙ্গে এই বিপদ কিভাবে জড়িয়েছিল? বসন্তের পরিবারের কথা তুমি কিছুই জানো না তারানাথ। বসন্তের ঠাকুরদা ছিল শয়তান প্রকৃতির মানুষ। এমন কোনো বাজে কাজ নেই যে কাজ সে করেনি। তার অর্থের অভাব ছিল না, তার চরিত্রও ভালো ছিল না। তাই তার জমিদারিতে তার গ্রামের লোকেরা অতিষ্ঠ হয়ে পড়েছিল। একবার একটি মেয়েকে সে তুলে এনেছিল এবং তারপর তাকে খুঁজে পাওয়া যায়নি। অনেকেই মনে করেছিল আবার তাকে ওই বসন্তের ঠাকুরদা খুন করেছে, কিন্তু আসল কথা সেটা নয়। সেই মেয়েটি কোনোভাবে তার কবল থেকে পালিয়ে আত্মহত্যা করেছিল। সেই মেয়েটির শরীর কোনো এক তান্ত্রিকের হাতে গিয়ে পড়ে। এরপরেই সেই তান্ত্রিক ওই মেয়েটির আত্মাকে নিজের কবলে এনে তাকে দিয়ে অনেক কাজ করায়। কিন্তু কিন্তু শেষের দিকে ওই মেয়েটির আত্মা শক্তিশালী হয়ে ওঠে, নিজের প্রতিশোধ নিতে চায়। তখন সেই তান্ত্রিক তাকে সেই কাজে লাগায়। কিন্তু বসন্তের ঠাকুরদার সঙ্গে আমার পরিচয় ছিল। বিপদ বুঝতে পেরে বসন্তের ঠাকুরদা আমায় তার কাজে লাগায়। তখন আমি কোনো কিছুই জানতাম না, তাই আমি সেই মেয়েটির হাত ধরে বসন্তের ঠাকুরদাকে রক্ষা করি। কিন্তু মেয়েটির অভিশাপেই হোক কিংবা তার ক্ষমতাতেই হোক, বসন্তের ঠাকুরদার জমিদারি আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করে। সে ভিটে বাড়ি ছেড়ে বসন্তের বাবাকে নিয়ে তাকে এই দিকে চলে আসতে হয়। কিন্তু এখানে আসার কিছুদিনের মধ্যেই সে মারা পড়ে। এরপরে সেই আত্মার নজর পড়ে বসন্তের বাবার উপর। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু শেষের দিকে তাকে আর বাঁচাতে পারিনি। তারপরে যখন বসন্তের দিকে সে হাত বাড়ায়, তখন আমি আড়ালে থেকে বসন্তকে বারবার রক্ষা করে আসছি। ছোটবেলা থেকে অনেকবার সে বসন্তকে মারার চেষ্টা করেছে, কিন্তু আমার জন্য সে এই কাজটা এতদিন করতে পারেনি। আপনি যে বসন্তকে রক্ষা করেছেন সে কথা কি বসন্ত আগে থেকে জানতো না? বসন্তের জন্মের অনেক আগেই আমি মারা গেছিলাম, কিন্তু নানান তন্ত্র বলে আমি আমার আত্মাকে এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছিলাম অনেক সময় ধরে, কারণ আমি বসন্তকে বাঁচাতে চেয়েছিলাম। কিন্তু যখন বুঝতে পেরেছিলাম তার ক্ষমতা অনেক বেশি এবং এমন কাউকে প্রয়োজন যে ওই অশুভ জিনিসটাকে নষ্ট করতে পারবে, তখনই আমি বসন্তকে নানা ছলে বলে কৌশলে তোমার কাছে পাঠিয়েছি। তুমি যে সব কিছুই বুঝতে পেরেছিলে তা আমি জানি, তাই নিজের কাজ করে তুমি বসন্তকে রক্ষা করতে পেরেছ। এবার আমার মুক্তি, এবার আমি চলে যাব। কিন্তু এই অশুভ শক্তি যদি আবার আসে বসন্তের কাছে, আবার সেই অশুভ শক্তি এসে যদি তার ক্ষতি করার চেষ্টা করে? ও আর আসবে না। ওই তান্ত্রিককে দিয়ে ওই মেয়েটির আত্মা ওই জিনিসটা বসন্তের বাড়ির আশেপাশে রেখেছিল, যাতে বসন্তের উপরে সে নজর রাখতে পারে এবং তার আশেপাশে থেকে তার ক্ষতি করতে পারে। এইবার সে আর আসতে পারবে না। ওটার মাধ্যমে সে বারবার এখানে এসেছিল। আমার চোখের সামনেই সেই কালো ছায়ামূর্তি অন্ধকারে মিলিয়ে গেল। কিন্তু মিলিয়ে যাওয়ার আগে আমি একবারের জন্য তার আসল রূপ দেখতে পেয়েছিলাম।
তার পরনে লাল রঙের রক্তাম্বর, গলায় হাতে এমনকি বাহুর কাছেও রুদ্রাক্ষের মালা, মাথায় জটা, মুখে লম্বা দাড়ি, কাঁচা পাকা চুল আর দাড়ি গোঁফের মুখটায় বলি রাখার ছাপ স্পষ্ট, উজ্জ্বল দুটো চোখ, তবে ঠোঁটের পাশে এক শান্ত প্রশান্তির হাসি। যেন যেন সেই হাসি দেখলে যে কোনো মানুষের বুকের ভিতর শান্ত হয়ে যেতে পারে এক মুহূর্তের মধ্যে। আমার ক্ষেত্রেও তাই হল। এত কিছু অদ্ভুত জিনিস, এমন অদ্ভুত পরিস্থিতি, সব কিছু যেন আমি কোথায় ভুলে গেলাম। সেই ছায়া মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘরে ঢুকতেই দেখলাম বসন্ত স্বাভাবিক হয়ে উঠেছে। কি কি হয়েছিল ঠাকুরমশাই? ও কি আবার আসবে? ও কি আবার আমায় মারতে আসবে? কিন্তু কিন্তু আমাকে বাঁচালো কি ঠাকুরমশাই? আপনি? তোমায় আমি বাঁচাইনি, তোমায় বাঁচিয়ে গিয়েছে সেই লোকটি, যে লোকটিকে তুমি বরাবর দেখতে পেতে, যাকে তুমি পাগল বলে অশ্রদ্ধা করতে, যাকে পাগল বলে যার কথায় খেলাপ করতে, সেই লোকটিই তোমার ত্রাণকর্তা। শুধু আজ নয়, ছোট থেকেই সে তোমায় বাঁচিয়ে এসেছে। বলতে গেলে তার জন্যই তুমি এখনো পর্যন্ত জীবিত রয়েছ। বসন্ত অবাক হয়ে আমার দিকে তাকাতেই আমি সমস্ত কথা তাকে খুলে বললাম। বসন্ত আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সকালের দিকে বাইরে হাদুর পায়ের শব্দ শোনা গেল। তখন পূর্ব আকাশটা রাঙা হতে শুরু করেছে। আজ অমাবস্যা। হাদু ঘরে যখন ঢুকলো তখন বসন্ত পুরোপুরিভাবে উঠে বসেছে। আমায় আর বসন্তকে এভাবে দেখে হাদু বলল, ঠাকুর মশাই, এই আপনি তো বসন্ত দাদাকে বাঁচাতে এসেছিলেন। বসন্ত দাদার এমন অবস্থা হলো কি করে? ওরে হাদু, আমার বিপদ বোধহয় কেটে গেছে। তুই সেদিন ঠিকই বলেছিলি। তুই বলেছিলিস না, ওই পাগল লোকটা এমনি এমনি নয়, কোনো কারণেই আমার কাছে বারবার আসছে। লোকটাকে এভাবে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার পরেও সে যায় না। নিশ্চয়ই সে তোমার ভালো কিছুই করতে চায়। তোর কথাই ঠিক, তুই ওকে চিনতে পারলি রে। অথচ অথচ ছোট থেকে সে আমার রক্ষা করলো, আমি তাকে চিনতে পারলাম না। প্রায় 2 দিন ধরে বসন্তের সঙ্গে রয়েছি। এই প্রথম বসন্তের চোখে জল দেখলাম। আমি বুঝতে পারলাম নিজের আচরণে সে নিজের ওপরেই লজ্জিত, তার নিজের বোকামির জন্য। বসন্তকে আজ এই সময় আটকানো ঠিক নয়। ছোট থেকে যে তাকে রক্ষা করে এসেছে, তার করা উপকারের দাম দিতে না পারার জন্য তার মনে যে কষ্ট জমা হয়েছে তা বেরিয়ে যাক। আমি বারান্দার কাছে গিয়ে দাঁড়ালাম। পূব আকাশে রাঙা সূর্যের দিকে তাকিয়ে রইলাম অনেকক্ষণ। মনে পড়ল গুরুদেবের কথা। দীক্ষা দেওয়ার সময় তিনি বলেছিলেন, জীবনে এমন অনেক কিছু হবে যাতে আমাদের কোনো হাত থাকবে না, কিন্তু বিধাতা ললাটে যা লিখে দিয়ে গেছেন তার বাইরে কোনো কিছুই হবে না। আমার সেটাই মনে হলো। হয়তো ওই লোকটি আমার সাহায্যেই বসন্তকে রক্ষা করে যাবে, এমন কিছুই বসন্তের ভাগ্যে লেখা ছিল। তবে একটা কথা মনে করে বড় অদ্ভুত লাগলো। অনেক বছর আগে বসন্তের ঠাকুরদা যে পাপের বীজ বপন করে গিয়েছিল, তার ফল এতদিন পর এসে বসন্তকে পেতে হয়েছিল। ভাগ্যিস এই লোকটি ছিল, না হলে আমার একার পক্ষে বসন্তকে বাঁচানো সম্ভব হতো না। তারানাথ চুপ করল। আমি বুঝতে পারলাম গল্প শেষ হয়েছে, কিন্তু বাইরে তখনও ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই মুহূর্তে উঠে যাওয়া যায় না। তাই বললাম, তার মানে বসন্ত আপনাকে যা যা বলেছিল তার সব কিছু ঠিক, আর আমরাও যা বুঝেছিলাম তার সবটাই ঠিক, অথচ ওই লোকটিকে বসন্ত চিনতে পারেনি। সেটাই কি স্বাভাবিক নয়? ওরম ছেঁড়া কোড়া জামা কাপড় পরা একটি লোককে দেখে আর কী বা মনে করবে? তার মধ্যে এমন কি আছে? আমিও কি প্রথম জীবনে মাতু পাগলিকে দেখে বুঝতে পেরেছিলাম যে উচ্চ মার্গের কোনো এক সাধিকা তিনি? তাকেও তো এমন প্রথম দর্শনে আমার পাগলিনী বলেই মনে হয়েছিল। তবে পরে বুঝেছিলাম উচ্চ মার্গের মানুষ কিংবা মানুষের থেকেও উচ্চ স্তরের যারা, তাদের মাঝে মাঝে এমন অনেক অদ্ভুত রূপে দর্শন পাওয়া যায়। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল সেই লোকটির কথা। আজ ট্রামে ওঠার সময় যে লোকটিকে আমি দেখেছিলাম তার বর্ণনাও তো মোটামুটি এমনটাই ছিল। তারানাথকে সে কথা বলতেই তারানাথ কিন্তু উত্তর করল না, সামান্য হেসে উঠে চুপ করে রইল। তারপর যেন আমি কিছু বলিনি এমনভাবে অন্য কথা বলল।
বসন্তের বাড়িতে আমি আর একদিন মাত্র ছিলাম। তার পরের দিন সকালে সে নিজেই আমার ফেরার ব্যবস্থা করেছিল। সেদিন বসন্ত চায়ের দোকান খুলেছিল, হাদুও তার সঙ্গে ছিল। দিনের অনেকটা সময় আমি তার দোকানেই ছিলাম। বসন্তের দোকান বন্ধ থাকায় তার খদ্দের বেশ মানুক্ষণ্যই হয়েছিল, তা তাদের কথাতেই বুঝতে পেরেছিলাম। তবে অবাক কাণ্ড, বসন্ত কিন্তু এই দুটো দিনের কথা কাউকে বলেনি, এমনকি গ্রামের লোকেদের পর্যন্ত না। আর সেই মেয়েটির কি হয়েছিল? মানে, যে মেয়েটির আত্মা বসন্তের পিছু নিয়েছিল তার? জানি না, হয়তো সে কোনোভাবে মুক্তি পেয়েছিল, কিন্তু এতদিনের পুরনো আত্মা এত সহজে মুক্তি পায় না। তাই হতে পারে কোনোভাবে তাকে কিছু সময়ের জন্য আটকে কিংবা বসন্তের কাছ থেকে সরাতে পেরেছিল। ভবিষ্যতে যদি বসন্ত কোনো বিপদে পড়ে আবার হয়তো সে আসবে, অথবা আবার হয়তো বসন্ত কোনোভাবে আমার কাছে এসে উপস্থিত হবে, বুঝলে? এর বাইরে কোনো কিছু হবে না। আমি সবই বুঝতে পারলাম। তার সঙ্গে এটাও বুঝতে পারলাম আজ বাড়ি ফিরতে দেরি হবে। বোধহয় ললাটে আজ দেরি করে বাড়ি ফেরাই লেখা আছে, তাই বৃষ্টি এখনো কমেনি। তারানাথ খোশ গল্প করতে লাগলো। আমার মন পড়ে রইল বসন্ত নামের লোকটার কাছে। বসন্তর মুখটা চোখের সামনে ভাসতে লাগলো। মাঝারি উচ্চতা, গায়ের রং তামাটে, মাথায় খোঁচা খোঁচা চুল, লম্বা, মোটা, চোখে একটা অসহায় উদাস দৃষ্টি। তবে বসন্তের বাড়িতে যাওয়ার সময় হাদু একটা কথা বলেছিল, হঠাৎ করে সেটা মনে পড়ে গেল। বসন্ত দাদা ভালো মানুষ, বসন্ত দাদার কোনো বিপদ হতে পারে না। হয়তো তাই। বসন্ত ভালো মানুষ বলেই হয়তো সেই লোকটি মৃত্যুর পরেও বসন্তকে রক্ষা করার জন্য ফিরে এসেছিল। তার জন্যই হয়তো তারানাথ তান্ত্রিক পর্যন্ত তাকে রক্ষা করার জন্য ছুটে গিয়েছিল। ভালো মানুষদের সাহায্যের জন্য লোকের অভাব হয় না, সেটা হয়তো বসন্ত কিংবা বসন্তের মতো মানুষদের জন্য তাদের ললাট লিখনে লেখাই আছে। এই তো বৃষ্টি কমতে শুরু করেছে, এবার বেরিয়ে পড়া দরকার।